আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ ফিজিক্স ফার্স্ট পেপারের এমসিকিউ ওয়ান শট ক্লাসের এটা হলো সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাসে আমরা দুইটা চ্যাপ্টার কভার করছি, একটা হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ এবং আরেকটা হলো পদার্থের গাঠনিক ধর্ম। তো লেকচারগুলোতে আসলে সবগুলো কন্টেন্ট একটু বেসিক সহকারে আমরা এমসিকিউ প্রবলেমগুলো খুব গোছায় করতেছি বলে একটু সময় লাগছে। মানে জিনিসটা হচ্ছে খুব কম্প্যাক্টভাবে যেহেতু গোছানো হচ্ছে, কম্প্যাক্ট করতে আসলে বেশি সময় যায় ব্যাকগ্রাউন্ডে। সো এই কারণে যেগুলো রেডি হয়ে যাচ্ছে সেগুলোর সাথে সাথে আপলোড করে দিচ্ছি। এই কারণে টোটাল 3টা ক্লাস হবে আশা করছি। তো আমাদের এর পরে আমাদের আর 2টা চ্যাপ্টার বাকি থাকবে, পর্যাবৃত্ত গতি এবং আদর্শ গ্যাস। আর এই ক্লাসে আমরা হচ্ছে 2টা চ্যাপ্টার মহাকর্ষ আর হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম, এই 2টা অধ্যায় কভার করব। সো তোমরা একটু কাইন্ডলি ফিডব্যাক দিও, জানাও যে হচ্ছে ক্লাসের পেজ ঠিক আছে কিনা, প্রবলেমগুলো বুঝতে পারছো কিনা, সলভ করতে পারছো কিনা। আর অবশ্যই যে টাইপের প্রবলেমগুলো দেখানো হচ্ছে এর আগে যে যতটুকু সময় থিওরি নিয়ে একটু আলোচনা করছি, এগুলো একটু শুনে যাও, কারণ এই থিওরিগুলোর মধ্যে কিন্তু অনেকগুলা এমসিকিউ প্রবলেম আছে। ঠিক আছে, সো অনেকগুলা এমসিকিউর কন্টেন্ট আছে, সো এগুলো খবরদার মিস করো না। চলো আমরা শুরু করি। মহাকর্ষ অধ্যায়ের একদম শুরুতে আছে হচ্ছে গ্যালিলিওর সূত্র। সো গ্যালিলিওর সূত্র খুব ছোট করে যদি আমি রিভাইজ করে ফেলি, দেখো যে দুইটা বস্তু যদি স্থির অবস্থা থেকে তারা বিনা বাধায় আমরা একই উচ্চতা থেকে এদেরকে ফেলে দেই, তাহলে দুইটা বস্তু একই সাথে কিন্তু মাটিতে পড়বে, তারা সমান সময় সমান পথ অতিক্রম করবে। সো একটা ভারী বস্তু একটা হালকা বস্তু, যদি দুইটা বস্তুকেই আমরা স্থির অবস্থা থেকে বিনা বাধায় একই উচ্চতা থেকে ছেড়ে দেই, তারা একই সাথে মাটিতে পড়বে। দ্বিতীয় সূত্র কি ছিল? ভি ইজ প্রপোর্শনাল টু টি। এটা এভাবে মনে রাখতে পারো যে ভি সমান সমান ছিল ইউ প্লাস জিটি। সো যদি স্থির অবস্থা থেকে তুমি ছুড়ে মারো, ইউ এর মান 0 হয়ে যাচ্ছে, তাহলে জি তো কনস্ট্যান্ট, ভি ইজ প্রপোর্শনাল টু টি। তৃতীয় সূত্র এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কয়ার, অর্থাৎ কোন একটা বস্তুকে যখন ছেড়ে দিব তখন এইটা যত দূরত্ব অতিক্রম করবে সেটা সময়ের বর্গের সমানুপাতিক। সো এইচ ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এখান থেকে কিন্তু যদি স্থির অবস্থা থেকে ছেড়ে দাও, ইউ এর মান 0 হয়ে যাচ্ছে, হাফ জি কনস্ট্যান্ট, তাহলে এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কয়ার। কেপলারের সূত্রের প্রথম সূত্র হচ্ছে কক্ষের সূত্র। সো আমাদের যখন এই সূত্রটা কি বলে যে প্রত্যেকটা গ্রহই সূর্যকে একটা উপবৃত্তের ফোকাসে রেখে কিন্তু উপবৃত্তাকার পথে ভ্রমণ করে। দ্বিতীয় সূত্র কি ছিল? ক্ষেত্রফলের সূত্র, যে গ্রহ এবং সূর্যের যে সংযোজক রেখা সেটা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে, এবং এই প্রমাণটা কিন্তু আমরা পাই কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা থেকে। সো তার মানে কি, দেখো যে এইখানে বস্তুটা এখান থেকে এই পর্যন্ত যেতে মনে করলাম টি1 সময় লাগাইছে, এখানে ক্ষেত্রফল অতিক্রম করছে a1, তাহলে a1/t1 এর মান যা হবে, এখান থেকে এইটুকু দূরত্বে এই গ্রহটা আসতে যদি টি2 সময় নেয় এবং এই ক্ষেত্রফল যদি a2 হয়, তাহলে a2/t2 এবং a1/t1 পরস্পর কিন্তু সমান সমান হবে, অর্থাৎ এই সংযোজক রেখাটা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তৃতীয় সূত্র ছিল আবর্তনকালের সূত্র, যে আমরা এখানে বলে যে হচ্ছে এই যে গ্রহটা সেটাকে সূর্যকে যখন প্রদক্ষিণ করবে তার যে পর্যায়কালের বর্গ হচ্ছে এই উপবৃত্তের যে অর্ধপরাক্ষ, সেই অর্ধপরাক্ষের ঘনর সমানুপাতিক। সো আমরা যদি এটাকে উপবৃত্তাকার চিন্তা না করি, যদি এটাকে আমরা বৃত্তাকার চিন্তা করি, তাহলে কিন্তু কক্ষপথ যদি বৃত্তাকার হয় সেক্ষেত্রে এই অর্ধপরাক্ষের জায়গায় চলে আসবে হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধটা। সো তার মানে কি, সূর্য থেকে যেই গ্রহের দূরত্ব যত বেশি তার পর্যায়কাল কিন্তু তত বেশি। যেমন এখানে আর1 যে গ্রহটা আছে সেটা কিন্তু কাছে অবস্থান করছে, তাই এটা কিন্তু দ্রুত আগের জায়গায় ফেরত আসবে, কিন্তু যেটা দূরে অবস্থান করছে যে গ্রহটা r2 দূরত্বে, সেটা যেহেতু r এর মান বড়, তাই এটা কিন্তু পুরা ঘুরে আবার আগের জায়গায় আসতে তার বেশি সময় লাগবে। ওকে, সো প্রথম প্রশ্ন দেখো, মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত বের করতে বলছে। তার মানে কি, এইচ এর সাথে টি এর অনুপাত, আমরা জানি এইচ এর সাথে টি কিভাবে চেঞ্জ হয় যখন মুক্তভাবে আমরা কোনো বস্তুকে ছেড়ে দেই, এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কয়ার। তাহলে এখান থেকে h1 is to h2 is to h3 সমান সমান t1 স্কয়ার t2 স্কয়ার t3 স্কয়ার। সো তাহলে এখান থেকে কিন্তু আমাদের h1 2 3 এর মান বের হয়ে গেল। ভেরি গুড। সো তাহলে 1:4:9 গেল। পরের প্রবলেমে যাচ্ছি। দেখো, কেপলারের দ্বিতীয় সূত্র কোন ভৌত রাশির নিত্যতা সূত্র থেকে প্রমাণ করা যায়? এই যে কৌণিক ভরবেগের নিত্যতা থেকে কিন্তু প্রমাণ করা যায়। গ্রহের পর্যায়কাল টি এবং সূর্যের গ্রহের গড় দূরত্ব আর হলে কেপলারের তৃতীয় সূত্র কোনটা? এটা অনেক সময় প্যাচ লেগে যেতে পারে, মনে হতে পারে r2 ইজ প্রপোর্শনাল টু টি কিউব কিনা। সো আমি এর মনে রাখলাম টি2। তো টি2 নাম একজনের। সো টি2 যদি হয় তাহলে দেখো টি এর উপরে 2, টি স্কয়ার ইজ প্রপোর্শনাল টু r কিউব, টি স্কয়ার ইজ প্রপোর্শনাল টু r কিউব। একটার উপর স্কয়ার হয় আর একটার উপর কিউব হয়, সো এটা মাথায় রেখে। পৃথিবী 365 দিনে, বুধ 88 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব দেওয়া আছে, আমাদেরকে বলছে সূর্য হতে বুধের গড় দূরত্ব কত। দেখো টি দেওয়া আছে, আর টি1 দেওয়া আছে, টি2 দেওয়া আছে, আর1 দেওয়া আছে, আর2 বের করতে বলছে। সো এই ফর্মুলার মধ্যে ফেলে আমরা কিন্তু আর2 এর ভ্যালু বের করতে পারবো। ভেরি সিম্পল। একই কক্ষপথে আবর্তনরত দুইটা উপগ্রহের একটার ভর অন্যটার দ্বিগুণ হলে ভারী উপগ্রহের আবর্তনকাল অন্যটার কি হবে? ভাইয়া দেখো, আমাদের ভর যতই পরিবর্তন হোক না কেন, আমাদের কিন্তু এই দুইটা উপগ্রহ যখন ঘুরছে তখন কিন্তু এদের আবর্তনকালটা ডিপেন্ড করছে কক্ষপথের ব্যাসার্ধের উপরে। সো টি স্কয়ার ইজ প্রপোর্শনাল টু কিন্তু আর কিউব ছিল। সো আমাদের যদি দুইটা একই কক্ষপথে থাকে, তার মানে আর যেহেতু সেম,
আর যেহেতু সেম, একটা ভারী আর একটার থেকে দ্বিগুণ ভারী, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। তাদের আবর্তনকাল টি এর মান কিন্তু সেম থাকবে, টি এর মানটা কিন্তু কি থাকবে, পরস্পর সমান থাকবে। পরের প্রবলেমে যাচ্ছি। দেখো একটা গ্রহ ও বিন্দুকে কেন্দ্র করে এবিসি উপবৃত্তাকার পথে ঘোরে। এই দেখো কোনো একটা গ্রহ মনে করো এখানে আছে, এই গ্রহটা এই এবিসি উপবৃত্তাকার পথে ঘুরছে। সো বলে দিছে বিওসি এর ক্ষেত্রফল এওবি এর ক্ষেত্রফলের দ্বিগুণ। এই যেটা বলে দিছে বিওসি এর ক্ষেত্রফল হচ্ছে মানে এইটার ক্ষেত্রফলটা হচ্ছে এওবি যতটুকু আছে তার ডাবল, তাই তো বলছে বিওসি এর ক্ষেত্রফল এওবি এর ক্ষেত্রফলের দ্বিগুণ। হ্যাঁ, সিবি পথে অতিক্রম করতে গ্রহটির 4 ঘন্টা সময় লাগে। সো সিবি পথ কোনটা, সিবি পথ হচ্ছে ভাইয়া এইটা, এই পথটা অতিক্রম করতে তার 4 ঘন্টা সময় লাগে। বলছে বি এ পথ অতিক্রম করতে কতক্ষণ সময় লাগবে। সো যেটা বলছিলাম যে আমাদের কেপলারের দ্বিতীয় সূত্র যেটা ছিল যে আমাদের এই সংযোজক রেখার যে অতিক্রান্ত ক্ষেত্রফল ডিভাইডেড বাই টাইম, মানে সংযোজক সরলরেখা যেই একক সময়ে যতটুকু ক্ষেত্রফল অতিক্রম করে সেটা কিন্তু সব সময় সেম থাকে। সো তাহলে বা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে, একই কথা। তাহলে এখান থেকে দেখো আমাদের হচ্ছে বিওসি যে ক্ষেত্রফলটা আছে ডিভাইডেড বাই হবে বিসি তে আসতে কতটুকু টাইম লাগছে, আর একটা হলো এওবি ক্ষেত্রফল ডিভাইডেড বাই এ থেকে বি পর্যন্ত যেতে কতটুকু সময় লাগছে। তাহলে টি এবি সমান সমান আমরা কিন্তু এখান থেকে এওবি বাই বিওসি করে হিসাব করে দেখো বের করে ফেলতে পারলাম। সো তোমার এখানে আসলে দুইটা ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক দেওয়া ছিল, একটা টাইম বলা ছিল আর একটা টাইম আমরা বের করে ফেলছি, সিম্পল। সো এগুলা কিন্তু ভালো প্রশ্ন। চিত্রে কোন অবস্থানে পৃথিবীর বেগ সবচেয়ে কম হবে? ভাইয়া দেখো আমরা কিন্তু জানি কৌণিক ভরবেগ সমান থাকে, তাই না? সো যখন বৃত্তাকার পথে ঘুরছে, বাহ্যিক যেহেতু কোনো টর্ক প্রযুক্ত হচ্ছে না, তাহলে কৌণিক ভরবেগ কিন্তু কনস্ট্যান্ট থাকবে। কৌণিক ভরবেগ সমান আমরা কি লিখতে পারি, এম ভি1 আর1 সমান সমান এম ভি2 আর2, এম ভি2 আর2। সো এখানে যেই গ্রহটা ঘুরছে সেই গ্রহটার ভর মনে করলাম এম, তাহলে বা পৃথিবীটা ঘুরছে পৃথিবীর ভর এম, তাহলে এম এম কাটাকাটি হয়ে গেলে দেখো ভি1 আর1 সমান সমান হচ্ছে ভি2 আর2। সো এখান থেকে খেয়াল করতে হবে, দেখো আমাদের যখন সূর্য থেকে দূরত্বটা কম তখন কিন্তু পৃথিবীর বেগটা হবে বেশি, আবার যখন সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা বেশি তখন কিন্তু বেগটা হবে কম। তার মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো এখানে দেখো সি বিন্দুতে কিন্তু গ্রহটার সাথে সূর্যের খুব কাছাকাছি দূরত্বে আছে, তাহলে এখানে কিন্তু বেগটা হবে সবচেয়ে বেশি, এখানে কিন্তু এতে কিন্তু বেগটা হবে সবচেয়ে কম, কারণ এখানে দূরত্ব সবচেয়ে বেশি। তাহলে বেগ কম কোথায়, এ বিন্দুতে বেগ হচ্ছে সবচাইতে কম। গেল। এবার আসো আমরা মহাকর্ষ অভিকর্ষ রিলেটেড যে সমস্ত কন্টেন্টগুলো আছে সেগুলো একটু রিভাইজ করে ফেলি। সো খেয়াল করো খুবই সহজ জিনিস, দুইটা ভর m1 এবং m2 দুইটা বিন্দু ভর হতে হবে অবশ্যই, পরস্পরের মধ্যে আর দূরত্বে অবস্থান করছে। তাহলে এই যে মহাকর্ষ বল, সেই মহাকর্ষ বল সমান আমরা লিখতে পারি g × m1 m2 বাই r²। খেয়াল রেখো জি এর কিন্তু এখানে আমাদের এককটা জানতে চায়, তারপরে মাত্রা জানতে চায়, জি এর মান কোনটা, সার্বজনীন ধ্রুবক কোনটা, এই রিলেটেড প্রশ্নগুলো জি থেকে আসে, একটু খেয়াল রেখো। সো আমরা এখান থেকে দেখো যদি জি এর একক বের করতে চাই তাহলে কিন্তু এই যে এফ আর স্কয়ার ডিভাইডেড বাই m1 m2 করলে কিন্তু আমরা জি এর এককটা মুখস্থ না করলেও এখান থেকে বের করে ফেলতে পারি। দেখো নিউটন মিটার স্কয়ার ডিভাইডেড বাই কেজি স্কয়ার, এবং মাত্রার ভ্যালুটাও কিন্তু অ্যাকর্ডিংলি এখানে যদি মাত্রাগুলো বসাও তাহলেও বের হয়ে যাবে। সো যদি কোনো কারণে মুখস্থ না থাকে তাহলে সমীকরণ বানাই তারপরে হিসাব করে ফেলবা। এখানে খেয়াল করো এই যে f1 এবং f2 এরা কিন্তু পরস্পর মানে সমান এবং দিকে বিপরীত, পরস্পর দুইটা ভিন্ন ভিন্ন বস্তুর উপরে কাজ করছে। সো এগুলো কিন্তু আসলে একটা ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া, এটা খেয়াল রেখো। সো f12 সমান সমান হচ্ছে f21 মানে হচ্ছে 2 এর উপরে প্রযুক্ত বল 1 এর জন্য আর 1 এর উপরে প্রযুক্ত বল 2 এর জন্য। সো আমরা ভেক্টর আকারে যদি এটাকে লিখতে চাই তাহলে দেখো f21 মানে 2 এর উপরে প্রযুক্ত বল 1 এর জন্য কত হচ্ছে, মূল মানটা তো এটা থাকলো, তার সাথে দেখো একটা একক ভেক্টর গুণ করে দিছি। একক ভেক্টর কোনটাকে গুণ দিছি, r12 মানে হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত যে ভেক্টরটা, এই যে r12 হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত যে ভেক্টরটা, এটা হচ্ছে r12। খেয়াল করে দেখো f21 এর দিক যেদিকে, r12 এর ডিরেকশন ঠিক উল্টা দিকে, এই কারণে আমরা কি করলাম এখানে একটা মাইনাস সাইন দিয়ে দিছি। সো খেয়াল করে দেখো যদি এই একক ভেক্টরটাকে তুমি এখন একটু ভেঙে প্রকাশ করো তাহলে কি লেখা যায়, মূল ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। তাহলে মূল ভেক্টর আকারে যখন লিখবা তখন মান দিয়ে ভাগ করলে কিন্তু এখানে কি হয়ে যাচ্ছে, কিউব হয়ে যাচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা তোমরা নিউটনের বলবিদ্যাতেও দেখছো যে গ্র্যাভিটন কণার বিনিময়ে কিন্তু মহাকর্ষ বলটা কার্যরত হয়। আচ্ছা এইখানে এই যে মহাকর্ষ বল থেকে যে টাইপের প্রশ্নগুলো দেখো m1 m2 বিন্দু ভর, এটা মাথায় রেখো, এই নিউটনের সূত্রটা কিন্তু বিস্তৃত ভরের জন্য প্রযোজ্য ছিল না। এছাড়াও দেখো r1 r প্রাইম সমান সমান 3r হলে, অর্থাৎ আমাদের অনেক সময় এরকম টাইপের প্রশ্ন করে যে দুইটা বস্তুকে যখন আমরা ডিসটেন্সটা 3 গুণ করে ফেলবো তখন এদের বল কত গুণ হয়ে যাবে, মহাকর্ষ বলটা কত গুণ হবে। তো যখন ডিসটেন্সটা 3 গুণ হয়ে যাবে তখন ভাবে বলো তো এইটা যদি 3 গুণ হয়ে যায় তার মানে 3r² মানে কত, 1/9 হয়ে যাচ্ছে না। তাহলে ফোর্সের মানটা হয়ে যাবে আদি যেই বলটা ছিল আদি বলের 9 ভাগের 1 ভাগ। ডান।
এম ভরকে সমান 2 ভাগ করে নির্দিষ্ট দূরত্বে রাখলে এফটা ম্যাক্সিমাম হয়। আমাদেরকে অনেক সময় এরকম টাইপের প্রশ্ন করে যে 30 কেজি ভরের বস্তুকে কিভাবে ডিস্ট্রিবিউট করলে তাদের মধ্যে মিউচুয়াল যে মহাকর্ষ বল সেটা ম্যাক্সিমাম হবে। এটা মাথায় রেখো, যে কোনো ভরকে আমরা যখন সমান 2 ভাগে ভাগ করে নির্দিষ্ট দূরত্বে রাখবো তখনই কিন্তু তাদের মধ্যকার যে মহাকর্ষ বল সেটা ম্যাক্সিমাম হবে। সো এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু ডিফারেন্সিয়েশন করে করা যায়, এটা মাথায় রাখলেই আপাতত এমসিকিউ টাইপের যেগুলো আসবে সেগুলো অ্যান্সার করতে পারবা। মহাকর্ষীয় ক্ষেত্র কি জিনিস দেখো, মহাকর্ষীয় ক্ষেত্র হচ্ছে আমরা ঠিক এটা তড়িৎ ক্ষেত্রের মতো। মহাকর্ষীয় ক্ষেত্র কি বলে, যে কোনো একটা এম ভরের বস্তু এর থেকে আর দূরত্বে কোনো একটা পয়েন্টে যদি আমি মহাকর্ষ ক্ষেত্র বের করতে চাই তাহলে জাস্ট এই পয়েন্টে 1 কেজি ভরের একটা ভরকে স্থাপন করবো, 1 কেজি একটা বিন্দু ভরকে স্থাপন করবো। সেই ভরটা যে পরিমাণ আকর্ষণ বল লাভ করবে সেটাই হচ্ছে এই ভরের জন্য এই বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র। তাহলে খেয়াল করো, আমরা মূলত মহাকর্ষীয় ক্ষেত্রটা হচ্ছে কোনো একটা মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে, মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে কোনো একটা মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে 1 কেজি ভরের কোনো বস্তুকে কোনো বিন্দুতে রাখলে সেই বস্তুটা যে পরিমাণ আকর্ষণ বল লাভ করবে সেটাই হচ্ছে ওই বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মান। সো এখানে দেখো আমাদের মূল যে সূত্র ছিল ভাইয়া সেই সূত্র কিন্তু আগের মতনই আছে। সো জি এম স্মল এম হওয়ার কথা, কিন্তু স্মল এমটা কি হয়ে গেছে, এটা 1 কেজি হয়ে গেছে, তাই এইটা নাই। আবার তুমি চিন্তা করো যে এখানে যদি মনে করো এম কেজি ভরের একটা বস্তুকে আমি নিয়ে আসলাম, তাহলে এম কেজি ভরের বস্তুর উপরে প্রযুক্ত বল এফ, তাহলে 1 কেজি ভরের বস্তুর উপরে যে প্রযুক্ত বল সেটা হচ্ছে এফ বাই এম। সো এটাকেও কিন্তু আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের সেই মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মান। ওকে, সো এই যে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য এটার মেইন সূত্র যেটা, সেই সূত্রটা হচ্ছে কোনটা, সূত্র হচ্ছে ই সমান সমান জিএম বাই আর স্কয়ার। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের জন্য ই এর জায়গায় আমরা কিন্তু জি দিয়েও এটাকে প্রকাশ করতে পারি। এককটা কি, নিউটন পার কেজি, অর্থাৎ 1 কেজি ভরের বস্তুটা কত নিউটন বল লাভ করছে সেটাই হচ্ছে ওই স্থানের মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। সো এটা কেন লাগে মনে রাখো, মানে এটা মাথায় রাখতে পারো যে হচ্ছে আমাদের ওই যে যখন দোকানে চাল ডাল কিনতে যাই তখন কিন্তু বলি যখন যে ভাই চালের দাম কত, তখন দোকানদার বলে 60 কেজি। এটা আসলে কতটুকু চালের পরিমাণের দাম বলছে, 1 কেজি চালের পরিমাণ দাম বলছে। সো এখানেও ঠিক একই জিনিস, যখন 1 কেজির দাম জানো তখন কিন্তু 10 কেজির মান কত বের করে ফেলতে পারবা। সো যখন আমরা জানবো যে কোনো একটা নির্দিষ্ট দূরত্বে 1 কেজি ভরের বস্তু কি পরিমাণ বল লাভ করে তাহলে কিন্তু এটাও বের হয়ে যাবে যে এখানে যদি 10 কেজি ভরের কোনো বস্তুকে রাখি তাহলে সেটা কি পরিমাণ বল লাভ করবে। তাহলে এমটা খেয়াল রেখো, এম এর পরিচয়টা কি, এমটা হচ্ছে মূলত এখানে যে এমটা বসাচ্ছি এমটা কি, এমটা হচ্ছে এই ভরটাই কিন্তু মূলত চারপাশে একটা মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি করছে। সো এই ক্ষেত্রের জন্য একটা নির্দিষ্ট আর দূরত্বে আমরা যদি ক্ষেত্র প্রাবল্য বের করতে চাই, যে পয়েন্টে প্রাবল্য বের করবো সেখানে জাস্ট একটা 1 কেজি ভরকে আমরা স্থাপন করে দিব। সো খেয়াল করো পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মান খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা থেকে অবজেক্টিভ আসে আদর্শ মান কোনটা, 45 ডিগ্রি অক্ষাংশে 9.81 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আদর্শ মান। পৃথিবীর উত্তর দক্ষিণ গোলার্ধে একটু চ্যাপ্টা। সো স্বাভাবিকভাবেই আমরা যে জি এর সূত্র জানি, জি সমান সমান যেটা আসলো জিএম ডিভাইডেড বাই আর স্কয়ার। এখানে কিন্তু দেখো যখন এই পয়েন্টে আসো তখন আর এর মানটা কম, এই কারণে কিন্তু জি এর মানটা বেশি। আবার এই পয়েন্টে কিন্তু আর এর মানটা বেশি হওয়ার কারণে জি এর মানটা কি হয়ে গেছে, কম হয়ে গেছে। সো পৃষ্ঠে জি এর মান জিএম ডিভাইডেড বাই আর স্কয়ার। সো এখানে কিছু টাইপের প্রশ্ন থাকে এরকম যে মনে করো কোনো একটা গ্রহ নিছি, কাল্পনিক গ্রহ, সেই গ্রহটার ভর হচ্ছে পৃথিবীর ভরের দ্বিগুণ এবং ব্যাসার্ধ হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, তাহলে জি প্রাইমের মান কত হবে, ওই নতুন গ্রহে অভিকর্ষ ত্বরণ কত হবে। তাহলে খেয়াল করো আমরা জি প্রাইম ডিভাইডেড বাই জি যদি লিখি তাহলে আমরা লিখতে পারি যে এম প্রাইম ডিভাইডেড বাই এম ইন্টু আর স্কয়ার ডিভাইডেড বাই আর প্রাইম স্কয়ার। এটা কিভাবে লিখলাম বুঝছো, জি জি কাটাকাটি হয়ে গেছে, তাহলে জিএম ডিভাইডেড বাই আর স্কয়ার, আর এখানে নিচে যেহেতু জি তাহলে এম বাই আর স্কয়ার। সো এখান থেকে খেয়াল করো এম প্রাইমের যে মান এটা যেহেতু 2m তাহলে এখানে আসবে 2, আর আর ডিভাইডেড বাই আর প্রাইম স্কয়ার, আর প্রাইম স্কয়ার মানে হচ্ছে 1/4, তাহলে এটা উল্টায় গেলে হয়ে যাচ্ছে 4, তার মানে দেখো 8 ইন্টু জি হচ্ছে। তাহলে নতুন যে অভিকর্ষ স্তরণটা বা ওই নতুন গ্রহের যে অভিকর্ষ স্তরণটা সেই অভিকর্ষ স্তরণটা হচ্ছে আমাদের 8, মানে ভূপৃষ্ঠের যে অভিকর্ষ স্তরণ সেটার 8 গুণ। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এরপর দেখো কাল্পনিক গ্রহ এর আর সেম রাখলে জি ভার্সেস এম এর মান কত হবে। কি বললো, একটা কাল্পনিক গ্রহ, সেই কাল্পনিক গ্রহটার মনে করো আমরা আর সেম রাখছি, ব্যাসার্ধ সেম রেখে ওটার ভর বৃদ্ধি করছি, তাহলে আমাদেরকে বলছে এই ভর বৃদ্ধির সাথে জি এর সম্পর্ক কেমন হবে। ভাইয়া যে কোনো টাইপের সম্পর্ক যখন গ্রাফে দেখাতে বলবে তখন সবার আগে তুমি আমাকে ওই রিলেটেড সমীকরণ কোনটা আছে সেটাকে দেখে ফেলবা। সো জিএম ডিভাইডেড বাই আর স্কয়ার, বলো তো জি কনস্ট্যান্ট আর আর স্কয়ার কনস্ট্যান্ট, তাহলে জি ইজ প্রপোর্শনাল টু কি হচ্ছে, এম হচ্ছে, তাহলে ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স, তার মানে এটা একটা মূলবিন্দুগামী সরল লেখা হবে, তাহলে গ্রাফটা হবে এরকম। এগুলো প্রত্যেকটা লাইন থেকে কিন্তু ভাইয়া এমসিকিউ প্রবলেম আসে। এবার আসো ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, এই ডিরাইভেশনগুলো দেখা লাগবে না, কয়েকটা ডেটা একটু মাথায় রেখো ভাইয়া। সেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ কত, 6400 কিলোমিটার, পৃথিবীর ভর হচ্ছে m সমান 6 × 10⁻²4।
সো খেয়াল করো এখানে যখন আমরা ভূমি থেকে মানে পৃথিবীর কেন্দ্র থেকে r প্লাস এইচ উচ্চতায় আসি, তখন যে আমাদের অভিকর্ষ ত্বরণ সেটা হচ্ছে জি প্রাইম এবং ভূপৃষ্ঠে হচ্ছে জি, একটা দিয়ে আরেকটাকে ভাগ দিলে আমরা এইরকম একটা সূত্র পাচ্ছি এবং সকল ক্ষেত্রের জন্য কিন্তু এই সূত্রটাই প্রযোজ্য। আমরা যখন এইরকম একটা কনসিডারেশনে যাই যে যতটুকু ভূপৃষ্ঠ থেকে উচ্চতা সেটা হচ্ছে আর এর থেকে খুবই খুবই ছোট, সেই ক্ষেত্রে দেখো আমরা এটাকে কিন্তু রিডিউস করতে পারি এরকম একটা ফর্মুলায়। সো জি প্রাইম সমান 1 মাইনাস 2h বাই আর, এটা শুধুমাত্র কখনকার জন্য অ্যাপ্লিকেবল, যখন আমাদের এইচ এর মানটা আর এর তুলনায় খুবই খুবই ছোট। আবারও বলছি এই দুইটা মান কিন্তু পরীক্ষায় না দিয়ে দিলে তোমাকে মুখস্থ বসানো লাগতে পারে। ভূপৃষ্ঠ হতে ডি গভীরতায় জি, আমরা তো এতক্ষণ ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় দেখলাম, যদি ডি গভীরতায় দেখতে চাই তাহলে দেখো যখন এটা ডি গভীরতায় ঢুকবে তখন কিন্তু এই যে ছোট্ট যে গোলকটা, এই গোলকটার জন্য কিন্তু মূলত আকর্ষণ বলটা পাবে। বাইরের যে গোলকটা থাকবে এই গোলকটা কিন্তু এখানে কোনো ভরকে নেট কোনো আকর্ষণ বল দিতে পারবে না, কারণ এরা আলটিমেটলি সব দিকে টানাটানি করে জিরো করে ফেলবে। সো আমাদের মূলত এই পয়েন্টের যে জিটা, সেই জিটা বের করার সময় কতটুকু ভর আসলে জিটা প্রোভাইড করবে, পুরা ভরটা না, জাস্ট এতটুকু ভর কিন্তু এই জিটা প্রোভাইড করবে। সো সেই ক্ষেত্রে এম প্রাইমের মান কত, জাস্ট এতটুকু গোলকের যে ভর সেটাই হচ্ছে এম প্রাইমের ভ্যালু। তাহলে এম প্রাইম সমান সমান আমরা এখানে ওই যে এম সমান সমান কি রো ইন্টু ভি, সো সেখান থেকে আমরা কিন্তু এখানে ক্যালকুলেশন করে দেখো কাটাকাটি করে ফাইনালি যেটা নিয়ে আসলাম, জি প্রাইম এর সূত্র আসলো 4/3 পাই রো জি, এই পুরাটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এক্স এর মানের সাথে সাথে জি প্রাইমটা সমানুপাতিকভাবে বৃদ্ধি পাবে। এক্সটা কোথা থেকে ছিল, কেন্দ্র থেকে ছিল। সো কেন্দ্র থেকে যত তুমি দূরে যাচ্ছ তত কিন্তু আস্তে আস্তে জি এর মান বাড়ছে, কেন্দ্র থেকে যত তুমি দূরত্ব বাড়াচ্ছ তত কিন্তু জি প্রাইমের মান কি হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে। তা আবার ভূপৃষ্ঠে জি এর মানটা হচ্ছে জাস্ট এক্স এর জায়গায় আর বসে যাবে, একটার অনুপাত যদি করা হয় তাহলে জি প্রাইম বাই জি সমান এক্স বাই আর। খেয়াল রেখো এক্সও কিন্তু সেন্টার থেকে, আরও কিন্তু সেন্টার থেকে দূরত্ব। আমরা যদি বের করতে চাই গভীরতায়, ডি গভীরতায় কত, তাহলে খেয়াল করো ডি প্লাস এক্স সমান সমান আর, তাই না? যতটুকু গভীরতায় নামছো প্লাস এক্স পুরাটা মিলে হচ্ছে আর, তাহলে এক্স এর ভ্যালুটা কত, এক্স এর ভ্যালু হচ্ছে আর মাইনাস ডি। সে এক্স এর জায়গায় যদি আর মাইনাস ডি বসাই তাহলে এখান থেকে আসছে 1 মাইনাস ডি বাই আর। সো এইটা হচ্ছে ভাইয়া গভীরতার ক্ষেত্রে ফর্মুলা, সকল ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু এটা উচ্চতার ক্ষেত্রে সূত্র হলেও সকল ক্ষেত্রে প্রযোজ্য না, শুধুমাত্র স্বল্প উচ্চতার জন্য প্রযোজ্য। কিন্তু এই সূত্রটা ভাইয়া সকল ক্ষেত্রের জন্য কিন্তু প্রযোজ্য। এইবার একটা গুরুত্বপূর্ণ গ্রাফ একটু লক্ষ্য করো, এই গ্রাফ থেকে অনেক প্রশ্ন আসে যে আমাদেরকে বলে যে ভূপৃষ্ঠের অভ্যন্তরে, ভূপৃষ্ঠের ভিতরে বা পৃথিবীর অভ্যন্তরে জি এর মানের সাথে কেন্দ্র থেকে দূরত্বের সম্পর্কটা কি, বা জি এর সাথে এক্স এর সম্পর্ক কেমন। সো এখানে অপশন থাকে, সো এটা মাথায় রেখো, জি ইজ প্রপোর্শনাল টু এক্স। এই সমীকরণটা দেখো, জি এর সাথে এক্স এর সম্পর্ক কিন্তু প্রপোর্শনালি হয়, এবং আমাদের বাইরে যে জি এর মানটা সেটা কিন্তু এই যে এখান থেকে কি আসছিল, বাইরে যে জি এর মানটা সেটা কিন্তু এই যে সেন্টার থেকে যত দূরত্ব এক্স, এই এক্স এর সাথে বর্গের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এখন এখানে ভাইয়া যেগুলো আছে সেগুলো আসলে তোমার মনে রাখা লাগবে না, এখানে কয়েকটা আমরা আসলে অ্যানালাইসিস দেখাইছি। যে এই যে আমাদের গ্রাফটা হইলো, দেখো গ্রাফটা প্রথমটা যেটা, যে এটা হলো সেন্টার বোঝাচ্ছে, এটা হলো সেই সেন্টার বোঝাচ্ছে, পৃথিবীর সেন্টার থেকে যত আমি এক্স এর মান বাড়াচ্ছি, দেখো এদিক বরাবর এক্স অক্ষ, এদিক বরাবর জি এর মান। সো আমি এই সেন্টার থেকে যত এক্স এর মান বাড়াচ্ছি তত কিন্তু আমি আস্তে আস্তে কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দিকে যাচ্ছি, ভূপৃষ্ঠের দিকে যেতে যেতে এই যে পয়েন্টটা, এইটা হচ্ছে আমাদের সেই ভূপৃষ্ঠটা। এরপরে যত আমি উপরে যাচ্ছি তত কিন্তু ভূপৃষ্ঠ থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠছি। সো খেয়াল করো এই যে জিরো থেকে যখন এই পর্যন্ত তুমি গেলা তখন কিন্তু জি এর মানটা একদম সমানুপাতিকভাবে বাড়ছে। এই পর্যন্ত গিয়ে সেটা ম্যাক্সিমাম হইল, অর্থাৎ সারফেসে কিন্তু জি এর মানটা ম্যাক্সিমাম। এরপর যখন তুমি ব্যাসার্ধ থেকে আরো বাইরের দিকে যাচ্ছ বা ভূপৃষ্ঠ থেকে আরো উপরের দিকে যাচ্ছ তখন কিন্তু আস্তে আস্তে দেখো জি এর মানটা কমছে। সো এখানে আমরা বিভিন্ন পজিশনে জি মানে বিভিন্ন সেম দূরত্বে, মানে ধরো এখান থেকে 1/4 উপরে আর 1/4 গভীরে আমাদের জি এর মান কত সেইটা আমরা একটু দেখছিলাম এখানে, এবং দেখছিলাম সেখানে হচ্ছে আমাদের এই গভীরতায়, মানে r/4 গভীরতায় কিন্তু জি এর মানটা বেশি হয়, ঠিক আছে, r/4 গভীরতায় জি এর মান বেশি হয়। এরপরে আরেকটা জিনিস দেখো, যদি আমরা ভূপৃষ্ঠ থেকে r/2 উচ্চতায় উঠি আর ভূপৃষ্ঠ থেকে r/2 গভীরতায় নামি তাহলে কোন জি এর মানটা বেশি হবে। সো এখানেও দেখতে পাচ্ছ যখন উপরে উঠলাম তখন জি এর মান আসে 0.44 জি, যখন r/2 গভীরে নামলাম তখন জি এর মান আসে 0.5 জি। তার মানে r/2 দূরত্বে কিন্তু গভীরতায় জি এর মান বেশি, উচ্চতায় জি এর মানটা কম। কিন্তু এই জিনিসটা দেখো চেঞ্জ হয়ে যায় যখন আমি 3r/4 দূরত্বে যাব। সো 3r/4 দূরত্বে যখন যাব, এখান থেকে 3r/4 দূরত্বে যখন যাব তখন এই পয়েন্টে যে জি এর মানটা সেটা আসছে 0.33, আর 3r/4 যে গভীরতা সেই গভীরতায় যে জি এর মান সেটা আসছে 0.25। ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এখানে কিন্তু 3r/4 উচ্চতায় গেলে তখন এই জি এর মানটা বেড়ে যায় এবং 3/4 আর গভীরতায় কিন্তু জি এর মানটা কম হয়। সো এইখানে আমাদের আরেকটা তথ্য সেটা হলো যে যদি আমরা
এরকম দেখতে চাই যে এইচ এর মান যদি আর হয়, অর্থাৎ ভূপৃষ্ঠের থেকে আমি ব্যাসার্ধ পরিমাণ উচ্চতায় জি এর মান কত এবং ব্যাসার্ধ পরিমাণ গভীরতায় জি এর মান কত। সো ব্যাসার্ধ পরিমাণ গভীরতায় তো জি এর মান শূন্যই, আর ব্যাসার্ধ পরিমাণ উচ্চতায় জি এর মান হচ্ছে 0.25 জি হয়। সো এখানেও কিন্তু দেখো আমাদের উচ্চতায় যে জি এর মান সেটা বেশি গভীরতার তুলনায়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে যখন আমাদের এইচ আর ডি এর মান সমান হয় কোন জায়গাতে, খেয়াল করো জি আমরা দেখলাম প্রত্যেকটা বেশি বা কম হচ্ছে, এখানে যেমন উচ্চতারটা বেশি, এখানে আবার গভীরতারটা বেশি। সো কোন জায়গাতে জি উচ্চতায় আর জি গভীরতায় সমান হয় সেটা হচ্ছে এই রকম একটা পজিশনে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে এত আর উচ্চতায় জি এর মান যা হবে এত আর গভীরতায় জি এর মান ঠিক তাই হবে। আবারও বলছি, এগুলা সিকিউতেও তোমাকে হেল্প করবে, এগুলা শুধুমাত্র এমসিকিউ এর জন্য আসছে এরকম না। এমসিকিউ প্রশ্ন যদি একটু টাফ করতে চাই তাহলে এই টপিকগুলো থেকে প্রশ্ন দিয়ে দিতে পারে। সো ঠান্ডা মাথায় একটু খেয়াল করো, কোনো জটিল জিনিস না। আমরা দেখো এই যে উচ্চতার ক্ষেত্রে মেইন ফর্মুলাটা ইউজ করছি, আর গভীরতার ক্ষেত্রে কিন্তু আমাদের একটাই সূত্র, সেটাই আমরা ইউজ করে প্রত্যেকটা ক্ষেত্রে অ্যানালাইসিসগুলো দেখছি। ডান। ওকে, এবার আসো আহ্নিক গতির কারণে জি এর যে পরিবর্তনগুলো হয়, আমাদের মনে করো ল্যামডা যে অক্ষাংশ, এই ল্যামডা অক্ষাংশে কোনো একটা বস্তু আছে, তাহলে সেই ক্ষেত্রে এই পৃথিবী ঘূর্ণনের কারণে যে জি প্রাইমটা পাওয়া যাবে সেই জি প্রাইম হচ্ছে এই অবস্থানের জিএম বাই আর স্কোয়ার, জিএম বাই আর স্কোয়ার, এটা হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। ওমেগার মানটা কি এখানে ভাইয়া? ওমেগাটা হচ্ছে পৃথিবীর যে কৌণিক দ্রুতি সেটা, অর্থাৎ ওমেগা আমরা বের করবো এভাবে 2 পাই ডিভাইডেড বাই টি। সো 2 পাই ডিভাইডেড বাই টি, বলো তো টি এর মান কোনটা? পৃথিবী যখন নিজ অক্ষের সাপেক্ষে ঘুরছে তখন তার পর্যায়কাল কত? 24 ঘন্টা না? তাহলে 24 ইন্টু 3600 বা 86,400, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ওমেগার মান। এখন অনেক সময় এরকম টাইপের অবজেক্টিভ দেয়, বলে যে পৃথিবীর ঘূর্ণন যদি বন্ধ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের জি এর মান কি বাড়বে নাকি কমবে? সো বলো তো, যদি ঘূর্ণন বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এইখানে ওমেগার মানটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। সেই ক্ষেত্রে জি প্রাইম সমান সমান জি হয়ে যাবে, অর্থাৎ আগে যেমন বাদ যেত এখন কিন্তু বাদ যাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে এখন মান বাড়বে, অর্থাৎ ওজনটা কিন্তু বেড়ে যাবে। যদি পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ওজন বাড়বে, জি এর মান বাড়বে। এছাড়া কিছু টুকটাক পয়েন্টে আমরা যদি একটু অ্যানালাইসিসগুলো দেখি, দেখো ল্যামডার মান যখন 0 তখন বিষুব রেখা বোঝাচ্ছে। সো বিষুব রেখার ক্ষেত্রে এখানে ল্যামডার মান তুমি যখন 0 ডিগ্রি বসাবো, cos 0 ডিগ্রির মান 1, তাহলে সেক্ষেত্রে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর আসছে। সো এইটা কিন্তু আসলে ম্যাক্সিমাম, কারণ তুমি cos আলফার ম্যাক্সিমাম মানটা ইউজ করে ফেলছো, তাই বিষুব রেখায় কিন্তু দেখো জি এর মানটা সবচাইতে কি হবে? কম হবে। অন্যদিকে 90 ডিগ্রিতে যখন তুমি যাচ্ছ মেরু অঞ্চলে তখন কিন্তু cos 90 এর মানটা সর্বনিম্ন বা 0 ডিগ্রি বা cos 90 মানটা হচ্ছে 0। তো সেই ক্ষেত্রে জিপি সমান সমান জি, অর্থাৎ এখানে কিন্তু কোনো কিছু বাদ যাচ্ছে না। সো আমরা এখান থেকে বলতে পারি যে মেরুতে কিন্তু আমাদের জি এর মান সবচেয়ে বেশি হবে, কিন্তু বিষুব রেখায় জি এর মানটা সবচাইতে কম হবে। অনেক সময় বলে যে মেরু এবং যেই বিষুব রেখা দুইটা পয়েন্টে জি এর পার্থক্য কত? সো বুঝতেই পারছো সেই ক্ষেত্রে কিন্তু জি এর পার্থক্য দেখো, এখানে হলো জিপি আর এখানে হলো জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। আমরা ধরে নিচ্ছি দুই পাশে ব্যাসার্ধ সেম ধরা। সো সেই ক্ষেত্রে আমাদের বিষুব রেখায় যে জিটা এতটুকু কম, কার তুলনায়? মেরুর তুলনায় বিষুব রেখায় জি এর মানটা এতটুকু পরিমাণে কম। সো তাহলে এইটুকু পরিমাণ চেঞ্জ কিন্তু হবে। প্রশ্ন, পৃথিবীর ভর এম এবং ব্যাসার্ধ আর হলে পৃথিবী পৃষ্ঠে ক্যাপিটাল জি ডিভাইডেড বাই স্মল জি এটার অনুপাত কত? ভাইয়া দেখো জি সমান সমান আমরা কিন্তু দেখছিলাম জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, আমাদেরকে বলছে ক্যাপিটাল জি বাই স্মল জি এর অনুপাত কত বের করতে। তাহলে কত হবে? আর স্কোয়ার ডিভাইডেড বাই এম হবে না? আর স্কোয়ার ডিভাইডেড বাই এম কোথায় আছে? এটা এ নাম্বারে আছে। ডান। পরের প্রশ্নে যাচ্ছি, পৃথিবীর পৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে গেলে অভিকর্ষ ত্বরণ এর লেখচিত্রে নিচের কোনটা? কি বললো? পৃষ্ঠ থেকে যাচ্ছি কেন্দ্রের দিকে। দেখো আমরা কিন্তু গ্রাফটা দেখছিলাম এর আগে, এক্স, এক্স কি ছিল? কেন্দ্র থেকে দূরত্ব। এখানে বলছে পৃষ্ঠ থেকে যে দূরত্ব সেইটা যদি আমরা জানি তাহলে সেক্ষেত্রে জি এর সাথে এই লেখচিত্রটার কেমন হবে। তাহলে খেয়াল করো, এইচ এর মান 0 মানে কিন্তু বোঝাচ্ছে ভূপৃষ্ঠ, এইটা মানে কিন্তু বোঝাচ্ছে কি? এইটা মানে বোঝাচ্ছে ভূপৃষ্ঠ, ঠিক আছে? এইচ এর মান 0 মানে বোঝাচ্ছে ভূপৃষ্ঠ। ঠিক আছে, তাহলে বলো তো ভূপৃষ্ঠে তো আর 0 না, তাই না? তাহলে এই দুইটা তো আগেই বাদ হয়ে যাচ্ছে। এবং বলো তো এইচ এর মান বৃদ্ধির সাথে সাথে মানে যত ডেপথে যাচ্ছ জি এর মান কি কনস্ট্যান্ট থাকে? কনস্ট্যান্ট থাকে না, তাহলে এটাও হবে না। একটাই অপশন আছে, তাহলে এটাই উত্তর। আমাদের কোনো ক্যালকুলেশনে কিন্তু যাওয়া লাগে না। তারপরেও যদি এরকম কোনো কনফিউজিং অপশন থাকে সেটার জন্য একটু অ্যানালাইসিসটা করে যাই। দেখো, সো জি প্রাইম সমান সমান ছিল, মেইন ফর্মুলা হচ্ছে যদি আমরা এইচ পরিমাণ ডেপথে ঢুকি তাহলে সেই ক্ষেত্রে এইচ গভীরতায় যেই জি এর মানটা পাওয়া যাবে সেটার সূত্র হচ্ছে এইটা। এখান থেকে দেখো গুণটুন দেওয়ার পরে আমরা মূলত এইটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর বসাইছি, এইটা হলো এক্স অক্ষ বরাবর বসাইছি। তাহলে এটা কিসের সূত্র? ওয়াই সমান সমান সি মাইনাস এম এক্স।
অর্থাৎ এটা হলো ঢাল নেগেটিভ একটা গ্রাফ। তাহলে সি হচ্ছে এইটার উত্তর। আশা করি এটা থেকে বুঝতে পারছো যে আমাদের অপশন এলিমিনেশন করেও কিন্তু আমরা সরাসরি অ্যান্সারটা বের করে ফেলতে পারতাম। ওকে, পরের প্রবলেমে দেখো, পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাসার্ধের এবং পৃথিবীর ভরের সমান ভরের একটা কাল্পনিক গ্রহের অভিকর্ষজ ত্বরণের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের কত গুণ হবে? সো পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাসার্ধ কিন্তু ভর সমান। তাহলে ভাইয়া বলছিলাম না তোমাদেরকে যে সব সময় যেটা করবা যখন এরকম দুইটা রাশির মধ্যে সম্পর্ক বের করতে বলবে, একটা দ্বিগুণ হলে আরেকটার কত গুণ হবে, সেই ক্ষেত্রে আগে দেখবা সমীকরণ কোনটা। সমীকরণ জি সমান জিএম বাই আর স্কোয়ার। যেহেতু ভর সেম থাকছে, ভর পৃথিবীর ভরের সমান, তার মানে কি জি ইজ প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার না? তাহলে কি জি1 বাই জি2 সমান আর2 স্কোয়ার বাই আর1 স্কোয়ার, এই ফর্মেটে যাবে। সো এখান থেকে দেখো বলছে পৃথিবীর ব্যাসার্ধ দ্বিগুণ ব্যাসার্ধ বিশিষ্ট। তার মানে আমাদের যেহেতু আর প্রাইমের মানটা 2 আর আর্থ, তাহলে এখানে 2 এর স্কোয়ার করলে 4 হয়ে যাবে, তাহলে 1/4 হয়ে যাবে আর্থের যে জি এর মান তার তুলনায়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। সো তাহলে কাল্পনিক গ্রহের অভিকর্ষজ ত্বরণ হয়ে যাবে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ। সো 1/4 গুণ হয়ে যাবে। সহজ অঙ্ক। এটা হোমওয়ার্ক, এটা করে ফেলবা, অ্যান্সার বলা আছে মিলাই নিবা। পরের প্রশ্ন, পৃথিবীতে কোনো বস্তুর ওজন 20 নিউটন হলে চাঁদে কত? সো আমরা জানি চাঁদে অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর 6 ভাগের 1 ভাগ। সো সেই ক্ষেত্রে ওজনটাও অ্যাকর্ডিংলি হিসাব করবা, জাস্ট 20-এর 6 ভাগের 1 ভাগ, অর্থাৎ এটা হচ্ছে 20-এর 6 ভাগের 1 ভাগ। ঠিক আছে, কারণ ভর কি, ভর চাঁদেও যা হবে পৃথিবীতেও তো তাই হবে। ওকে, একজন ব্যক্তির ওজন পৃথিবী পৃষ্ঠে এত, মঙ্গল পৃষ্ঠে এত, মঙ্গল পৃষ্ঠে অভিকর্ষীয় ক্ষেত্রের তীব্রতা কত? ভাইয়া অভিকর্ষের তীব্রতা মানে হচ্ছে এটা হলো জি বের করতে বলছে। তাহলে দেখো ওজন দেওয়া আছে, তাইলে ভাই আমাদের মূলত ওজনের যে অনুপাত সেটা বলছে 258/785। ভর তো সেম, ভর ভর কাটাকাটি যদি হয়ে যায় তাহলে এখান থেকে জিএম বাই জিই থাকছে। এটাই তো আমাদের মঙ্গল গ্রহের যেই অভিকর্ষ ত্বরণ বা অভিকর্ষীয় ক্ষেত্রের তীব্রতা, সেটাই কিন্তু আমরা এখান থেকে বের করে ফেলতে পারছি। গেল, ভূপৃষ্ঠ হতে কত কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 25% হবে? সো খেয়াল করো প্রশ্নটা কি বলল। ভূপৃষ্ঠ হতে কত কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 25% হবে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সংখ্যা। কেন গুরুত্বপূর্ণ সংখ্যা? কারণ বলো তো ভূপৃষ্ঠের মানের 25% মানে কি? আমরা এমন একটা জি প্রাইম চাই যেটা অভিকর্ষজ ত্বরণ ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের 4 ভাগের 1 ভাগ না? দেখো কত কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 25% হবে। সো অভিকর্ষ ত্বরণের মান হবে ভূপৃষ্ঠের মানের 25% মানে কত? 1/4। তাহলে অভিকর্ষ ত্বরণ হবে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 1/4। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো, আমরা যদি এখান থেকে জি প্রাইম বাই জি এটা হিসাব করি, জি প্রাইম বাই জি, তাহলে দেখো আমাদের এই সূত্র আমরা জানতাম। সো এখান থেকে আমাদের এই অনুপাতটাই বলে দিছে 1/4 হতে হবে। তাহলে এই যে মান কত হবে বের করে ফেলবো। সো এখান থেকে তো একদম দেখো এই লাইনটা লিখলেই কিন্তু তুমি বের করে ফেলতে পারবা, এই লাইনটা দেখলে বের করে ফেলতে পারবা। কিভাবে? কারণ এটা যদি ভাইয়া 1/4 হয় তাহলে বলো তো স্কোয়ার রুট করে ফেললে এটা কত হয়ে যাবে? হাফ সমান সমান আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ। তাহলে এই লাইনটা একবারে চলে আসবে। তাহলে আর সমান 1, আর প্লাস এইচ সমান তাহলে কি ডাবল, মানে আর প্লাস এইচ হচ্ছে আর এর ডাবল। তার মানে কি এইখানে এইচ যেটা সেটা অবশ্যই আর এর সমান। ঠিক আছে, সো অর্থাৎ আমরা যখন ভূপৃষ্ঠ থেকে ব্যাসার্ধ পরিমাণ উচ্চতায় যাব তখন কিন্তু অভিকর্ষ ত্বরণটা হবে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 4 ভাগের 1 ভাগ। ঠিক আছে, পরের প্রশ্নে যাচ্ছি। পৃথিবীর ব্যাসার্ধ আর পৃথিবীর কেন্দ্র থেকে কোনো বিন্দুর দূরত্ব এবং কেন্দ্র থেকে কোনো বিন্দুর দূরত্ব আর এবং অভিকর্ষ ত্বরণ জি এর মধ্যে সম্পর্ক কোনটা? জি ইজ প্রপোর্শনাল টু আর, যখন আরটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে। হ্যাঁ ঠিক আছে, এই প্রথমটা ঠিক আছে, গুড। জি এত যখন ব্যাসার্ধের থেকে বড় হয়, হ্যাঁ ঠিক আছে, এটাও ঠিক আছে। জি ইজ প্রপোর্শনাল টু 1/r যখন এটা হয় না, এটা ঠিক নাই, এইটা কোনোভাবেই ঠিক নাই। ঠিক আছে, ওকে। সো তাহলে আমরা এখান থেকে পেলাম 1 এবং 2। গেল, পরের প্রশ্নে যাচ্ছি। দেখো সিমিলার একটা প্রশ্ন, পৃথিবীর ব্যাসার্ধ বরাবর কত গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 1/4 হবে? আমরা কি দেখছিলাম যে গভীরতার ক্ষেত্রে জি এর মানটা কি গভীরতার সাথে সমানুপাতিক না, বা কেন্দ্রের সাথে সমানুপাতিক না? মানে কেন্দ্র থেকে যে দূরত্ব এক্স, জি এর মানটা কিন্তু অভ্যন্তরে কি ছিল? এক্স এর সাথে প্রপোর্শনাল ছিল। তাহলে একটু খেয়াল করো, আমাদেরকে বলছে কত গভীরতায় অভিকর্ষ ত্বরণ মানে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের 1/4 হবে। তাহলে ভাইয়া বলো তো এইটার মান যদি 1/4 হতে হয় তাহলে এক্স এর মানটাও কি 1/4 হতে হবে না? তার মানে টোটাল যে আর, সেই আর এর 1/4 দূরত্বে আমরা জি এর মানটা পাবো 1/4।
কারণ দেখো এটা যদি শূন্য হয় এটা শূন্য, এটা দ্বিগুণ বাড়লে এটা দ্বিগুণ হবে, সো সমানুপাতিক সম্পর্ক তো। তাহলে যখন আমাদেরকে বলছে পৃথিবীর ব্যাসার্ধ কত গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 1/4 হবে, তার মানে কি যে অভিকর্ষ ত্বরণটা যদি 1/4 হয় তার মানে সেন্টার থেকে যেই দূরত্বটা সেটাও কত হইতে হবে, টোটাল আর এর 1/4 হতে হবে। তাহলে টোটাল আর এর 1/4 যদি সেন্টার থেকে হয় তাহলে গভীরতা কতটুকু, 3h/r না? গভীরতা হচ্ছে 3h/r না? এভাবে করে চিন্তা করতে পারলে ভেরি গুড, না পারলে কোনো রিস্কে যাবে না, মেইন ফর্মুলা তুমি জানো, সেভাবে করে ম্যাথ করে আসবা। সো জি প্রাইম সমান বলছে কত গভীরতায় 1/4 জি হবে, জি প্রাইম বাই জি সমান তাহলে 1/4, সো জি প্রাইম বাই জি হচ্ছে 1 - d/r, এখান থেকে d/r থেকে ডি এর মানটা বের করে ফেললাম। বুঝতে পারছো? সো যদি আগের চিন্তাটা মনে হয় ভাই জটিল লাগতেছে তাহলে স্কিপ করো, দরকার নাই, তবে ওটা চিন্তা করতে পারলে অনেক ফাস্ট ক্যালকুলেট করতে পারবা। এখন মাথায় না ধরলে কোনো প্যারা নিও না, জাস্ট নর্মাল যে প্রসেস এই প্রসেস স্টিক থাকো, ডান। পরের প্রবলেম দেখো, অভিকর্ষ ত্বরণ জি এর তারতম্য এর ক্ষেত্রে কোনটার কোনো ভূমিকা নাই? পৃথিবীর আকার, হ্যাঁ ভূমিকা আছে, উত্তর দক্ষিণে চ্যাপ্টা, তাই জি এর মান চেঞ্জ হয়। নিজ অক্ষের চারিদিকে ঘূর্ণন গতির কারণে জি এর মান চেঞ্জ হয়, ভূপৃষ্ঠকে উচ্চতায় চেঞ্জ হয়, সূর্যের চারিদিকে পৃথিবীর ঘূর্ণন গতির জন্য কিন্তু জি এর কোনো মানের পরিবর্তন হয় না। 80 কেজি ভরের একজন নভোচারী চন্দ্রে ভর কত? ভাইয়া চন্দ্রে ভর কিন্তু সেম থাকবে, ভর কখনো পরিবর্তন হবে না। এবার আমরা চলো পরের প্রবলেমে চলে যাই। দেখো কি বলছে, ভূপৃষ্ঠ হতে যে গভীরতা এবং উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান সমান হবে সেই গভীরতা এবং উচ্চতায় অনুপাত কত হবে? সো মনে করো এটা হচ্ছে পৃথিবী, আমাদেরকে বললো যে এইচ উচ্চতায় যে জি এর মান পাওয়া যায় ডি উচ্চতায় সেই একই জি এর মান পাওয়া যায়, তাহলে এইচ আর ডি এর অনুপাত কত হবে বের করো। সো আমরা এই টাইপের প্রবলেমগুলোর জন্য সবসময় স্বল্প উচ্চতার যে সমীকরণ ছিল সেই সমীকরণটা ইউজ করব। সো বলতো স্বল্প উচ্চতায় যে জি এর মান সেটা কত ছিল, 1 - 2h/r ইন্টু জি, এবং গভীরতার জন্য যে ফর্মুলা সেটা কি ছিল, 1 - d/r ইন্টু জি। সো যেহেতু বলে দিছে জিএইচ প্রাইম সমান সমান হচ্ছে জিডি প্রাইম, তাহলে এখান থেকে এই সমীকরণ সমান এই সমীকরণ, সো যদি সমান সমান করে লেখো তার মানে কি 2h আর ডি সমান হতে হবে, 2h সমান সমান ডি হবে। তাহলে আমাদেরকে বলছে গভীরতা এবং উচ্চতার অনুপাত করতে, তার মানে 2/1, 2:1 হচ্ছে এটার আনসার, 2:1 হচ্ছে এটার আনসার। আশা করি বুঝতে পারছো। সো যখনই এরকম কম্পেয়ার করতে বলবে এমসিকিউতে তখন সরাসরি আমরা চলে যাব কোথায়, আমাদের যেই সূত্রটা আছে, স্বল্প উচ্চতা সূত্র আছে সেইগুলো। যেমন এই প্রবলেমটাও দেখো, পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতা এবং পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণগুলো দেওয়া আছে, তাহলে কোনটার মান বড় কোনটার মান ছোট? সো স্বল্প উচ্চতার ক্ষেত্রে তুমি যদি সমীকরণগুলো দেখো ভাই জি এর মান কিন্তু সবচেয়ে কম, সারফেসে যে জি এর মানটা সবচাইতে বেশি, ঠিক আছে। এবং আমরা যখন এইচ এর ফর্মুলা লিখি তখন 1 - 2h/r ইন্টু জি লিখি, আর যখন আমরা গভীরতার ফর্মুলা লিখছি, জি ডি এর ফর্মুলা লিখছি, তখন হচ্ছে 1 - সেম উচ্চতা যেহেতু বলছে h/r ইন্টু জি করছি। তাহলে বলো তো এই মানটা বড় না এই মানটা বড়? এখানে যেহেতু বিয়োগফলটা বেশি হচ্ছে তাহলে এই মানটা কিন্তু ছোট হয়ে যাবে, এই মানটা কিন্তু বড় থাকবে। তাহলে জি সারফেস সবচেয়ে বড়, তারপরে হচ্ছে জি বিএইচ, তারপরে থাকবে হচ্ছে জিএইচ। সো এটা কোথায় আছে, জিএইচ এর থেকে বড় জিবিএইচ, তার থেকে বড় জি, হ্যাঁ, তাহলে সি হচ্ছে এটার আনসার। ওকে, পরেরটায় যাচ্ছি। পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি/4 হলে কোনো বস্তু সেখানে তার ওজন হারাবে কতটুকু? দেখো যদি জিটা হয়ে যায় জি/4, ওয়েটটাও কত হয়ে যাবে, w/4 হয়ে যাবে না? তাহলে হারাইছে কতটুকু, 3/4 হারাইছে। 3/4 হারানো মানে কত, 75% হারানো, কথা বুঝছো? সো আমরা যেটা দেখলাম, দেখো জি/4 যদি হয়ে যায় ওয়েট হয়ে যাবে w/4, তাহলে ওয়েট যদি w/4 হয়ে যায় তাহলে হারাইছে কতটুকু, 3w/4, 3/4 মানে আসলে কত, 75% অফ ওয়েট, তাহলে হারাইছে 75% অফ ওয়েট গেল। পৃথিবীর নিজ অক্ষের ঘূর্ণনের জন্য জাতীয় স্মৃতিসৌধের কৌণিক বেগ কত, মানে পৃথিবীর ভূপৃষ্ঠের কৌণিক বেগ কত সেটা বের করতে বলছে। সো ওমেগা সমান সমান কি, ওমেগা সমান সমান হচ্ছে কৌণিক বেগ যেহেতু 2π/t, আমরা কি জানি কতক্ষণ সময় পরে পৃথিবী একবার পূর্ণ কৌণিক বেগ সম্পন্ন করে, একবার পূর্ণ সরণ ঘটে কত সময় পরে, 86,400 সেকেন্ড পরে, তাই না? 86,400 সেকেন্ড পরে সম্পূর্ণ পৃথিবীটা তার নিজ অক্ষের সাপেক্ষে একবার কমপ্লিট রোটেশন দিয়ে আসে। সো এইটা হিসাব করে যা পাবা তত রেডিয়ান পার সেকেন্ডই হচ্ছে আমাদের ওই স্মৃতিসৌধের কৌণিক বেগ। জি এর মান পৃথিবী পৃষ্ঠে বেশি, কেন্দ্রে শূন্য হয়, পৃথিবী পৃষ্ঠে এবং চাঁদের পৃষ্ঠে অনুপাত এত, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। পৃথিবী পৃষ্ঠে আর চাঁদের পৃষ্ঠে অনুপাত, দেখো চাঁদের পৃষ্ঠে কি বেশি নাকি, কখনোই না, পৃথিবী পৃষ্ঠে কম বলছে চাঁদের পৃষ্ঠে বেশি বলছে। সো 1 আর 2 হচ্ছে এটার উত্তর।
পরেরটায় যাচ্ছি, মহাকর্ষীয় বিভব। দেখো মহাকর্ষীয় বিভব রিলেটেড যে ফর্মুলাগুলো আমাদের জানতে হবে। মনে করো এখানে এম ভরে কোনো একটা বস্তুর সেন্টার থেকে আর দূরত্বে কোনো পয়েন্টে বিভব বের করতে যাচ্ছি। বিভবের সূত্র হচ্ছে সমান সমান মাইনাস GM/r। এম হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী যে ভরটা সেটা। সো এই বিভবটা মূলত কি নির্দেশ করে যে অসীম থেকে 1 কুলম্ব চার্জকে অসীম থেকে 1 কেজি ভরের বস্তুকে যদি এখানে নিয়ে আসি সমবেগে, তাহলে আমাকে বাহ্যিক বল দ্বারা যে পরিমাণ কাজ করতে হয়। সো আমাদের V সমান সমান W/m। এটা হচ্ছে কিন্তু যদি আমরা দেখি m কেজি ভরের কোনো বস্তুকে এই ক্ষেত্রের মধ্যে আনতে W কাজ করতে হয়েছে, 1 কেজি ভরের বস্তুকে আনতে যে পরিমাণ কাজ করতে হয়েছে সেটাই হচ্ছে এই বিন্দুর বিভব। তাহলে V সমান সমান W/m এত জুল পার কেজি গেল। মহাকর্ষীয় বিভবের সর্বোচ্চ মান পাওয়া যাবে কোথায়? বুঝতে পারছো সমীকরণ অনুযায়ী আমাদের কিন্তু GM কোনোটা চেঞ্জ করা যাবে না। যদি আমরা সেন্টার থেকে দূরত্বটার দিকে তাকাই তাহলে দেখো এই দূরত্বটা যত বৃদ্ধি পাবে তত কিন্তু V এর মান কমবে। সো বলো তো একটা সংখ্যা রেখায় V কিন্তু স্কেলার, মহাকর্ষীয় বিভব একটা কি রাশি? স্কেলার রাশি। সো এখানে বলো তো একটা সংখ্যা রেখায় যদি হিসাব করো, এটা 0, এটা -1, এটা -2, এটা -3। সো যত আমাদের এইখানে V এর মান R এর মানটা বাড়বে তত কি হবে? V এর মানটা ছোট হতে থাকবে না? তার মানে কি ছোট হতে থাকা মানে 3, 2 হবে, 2, 1 হবে, অর্থাৎ ভ্যালুটা দেখো আস্তে আস্তে কিন্তু বাড়ছে। যেহেতু সামনে নেগেটিভ এ কারণে বললাম ভ্যালুটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। কথা কি বুঝছো? সো যখন আমাদের R এর মানটা আমরা বাড়াবো তখন V এর মানটা কিন্তু কি হচ্ছে? V এর মানটাও বাড়ছে। কারণ কি এই যে পুরা রাশিটা সেই রাশিটার মান কমছে। সো মাইনাস কমা মানে কি? -2 থেকে -1 হওয়া মানে কি? বৃদ্ধি পাওয়া না? সো তাহলে এটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সো যত দূরত্বে যাব তত কিন্তু বিভবের মান বাড়বে। সো ম্যাক্সিমাম বিভব কোথায় পাওয়া যাবে? অসীমে। অসীমে পাওয়া যাবে এবং ম্যাক্সিমাম বিভবের মান কত? 0। সো দেখো আরেকটা সূত্র যে আমাদের মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে কোনো m ভরের বস্তুকে r ইনিশিয়াল থেকে r ফাইনালে নিতে কৃত কাজ কত করতে হবে। সো এটার ফর্মুলা হচ্ছে WG, যে মহাকর্ষ বল দ্বারা যে কৃত কাজ, যদি আমরা r ইনিশিয়াল থেকে r ফাইনালে নিতে চাই তাহলে দেখো মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ হচ্ছে 1/r ফাইনাল - 1/r ইনিশিয়াল। এটা কি দেখো এই যে ওই বিভবের যেটা ছিল GM/r সেখান থেকেই কিন্তু এটা আসছে। সো WG সমান সমান GMM ডিভাইডেড বাই 1/RF - 1/r ইনিশিয়াল। সো যদি আমাদের দেখা যায় বস্তুটা কাছে আসছে তাহলে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ পজিটিভ, যদি দূরে চলে যায় তাহলে নেগেটিভ, এবং বাহ্যিক বল দ্বারা কৃত কাজ জাস্ট এটার উল্টাটা হবে। ঠিক আছে, ওকে, এটুকু মাথায় রাখলেই হবে। বি বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মান কত? ভাইয়া যখনই আমরা কোনো পয়েন্টে ক্ষেত্র প্রাবল্য বের করব তখন কিন্তু ওই পয়েন্টে একটা 1 কেজি ভরের বস্তুকে স্থাপন করব। তাহলে বলছে বি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত? তাহলে এখানে যদি 1 কেজি ভরের বস্তুকে স্থাপন করি তাহলে দেখো 5 কেজি ভরের বস্তুটা এই দিক বরাবর আকর্ষণ করবে, 10 কেজি ভরের বস্তুটা এই দিক বরাবর আকর্ষণ করবে। সো এখানে E1 যেটা মানে 1 কেজি ভরের বস্তু, M1 ভরের বস্তুটা যে বলে আকর্ষণ করছে সেটার মান আমরা হিসাব করলাম GM ডিভাইডেড বাই R স্কয়ার, বলে দিছে AB এর মান হচ্ছে 1 মিটার। এবং E2 যেটা অর্থাৎ আমাদের এই পয়েন্টে যে ইয়াটা পাওয়া যাবে, এই পয়েন্টে যে প্রাবল্যটা পাওয়া যাবে সেটা হচ্ছে GM ডিভাইডেড বাই R স্কয়ার। এই R এর মান কত? BC এর মান 1, CD এর মান 1, BD এর মান হচ্ছে 2। তাহলে 2 স্কয়ার করলে এখান থেকে আমরা যে বিয়োগফলটা পাচ্ছি এটাই হচ্ছে মূলত ক্ষেত্র প্রাবল্যের মান বি পয়েন্টে। বি এবং সি বিন্দুতে মহাকর্ষীয় বিভবের অনুপাত কত? একটু খেয়াল করো, বি বিন্দুতে যখন আমরা বিভবটা হিসাব করব তখন কি এই ভরের জন্য বিভব কত এবং এই ভরের জন্য কত, বিভব কত, দুইটা বিভবকে যোগ করে কিন্তু আমরা এখানকার মোট বিভবটা বের করব। কথা বুঝছো? তাহলে সি বিন্দুতেও একই কাজ। সি বিন্দুতে যখন বিভব বের করব এর জন্য বিভব কত, এর জন্য বিভব কত, ধরে বাংলা যোগ করে দেব, কারণ বিভব একটা স্কেলার রাশি, নরমাল যোগ হয়ে যাবে। সো এখানে ওইটাই করছে যে -GM/r এটা করে বিভব একটা পাইছে, আবার -GM/r করে বিভব পাইছে, তারপর অনুপাত করে 4/5 পাইছে। সো ক্যালকুলেশন একটু লেন্দি, আশা করি পারবা। নিচের কোনটির পৃষ্ঠের মহাকর্ষীয় প্রাবল্য সবচেয়ে বেশি? দেখো, সো যদি ঘনত্ব সেম থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা জি এর এই ফর্মুলা ইউজ করতে পারি। ঘনত্ব যদি সেম থাকে তাহলে দেখো পৃষ্ঠের মহাকর্ষ প্রাবল্য সবচেয়ে বেশি হবে কোন গ্রহটার জন্য? তাহলে এই পার্টটা যদি পুরাটা কনস্ট্যান্ট থাকে, যেই গ্রহের ব্যাসার্ধ বড় বা যেই গ্রহের সাইজ বড় সেই গ্রহেরই জি এর মান বেশি হবে। তাহলে কোন গ্রহটার সাইজ বড়? বৃহস্পতি গ্রহের সাইজ সবচাইতে বড়, তাহলে এটার জন্যই কিন্তু জি এর মান সবচেয়ে বেশি হবে। 2 কেজি ভরের কোনো বস্তু হতে 2 মিটার দূরে মহাকর্ষীয় বিভব কত? সহজ প্রশ্ন, -GM/r। 2 কেজি ভরের জন্য 2 বসাইছি, 2 মিটার দূরত্বের বিভব জিজ্ঞেস করছিল তাই 2 দিয়ে ভাগ করে রেজাল্ট বের করে ফেলছি। পরের প্রশ্ন, পৃথিবীর ভর m এবং ব্যাসার্ধ r, পৃথিবী পৃষ্ঠ থেকে m ভরের কোনো বস্তুকে অসীমে নিয়ে যাওয়া হলে সম্পাদিত কাজের রাশিমালা বের করো। সম্পাদিত কাজ বলতে এখানে এক্সটার্নাল বল দ্বারা কৃত কাজটা বোঝানো হয়েছে। যদি বলতো মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ করতে তাহলে আমরা 1/RF - 1/r ইনিশিয়াল করতাম। যেহেতু এখানে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ বা সম্পাদিত কাজের কথা জিজ্ঞেস করছে এই জন্য আমরা 1/r ইনিশিয়াল - 1/RF দিয়ে করব। সো খেয়াল করে দেখো এইখানে আমাদের
যখন আমরা অসীমে নিয়ে গেছি তখন কিন্তু আর ফাইনালটা অসীম এবং আর ইনিশিয়ালটা হচ্ছে আর এর মান। তাহলে এখান থেকে কত আসে, জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ডিভাইডেড বাই আর ইনিশিয়াল হচ্ছে আর, এটা সামথিং বাই অসীম হলে 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো অভিকর্ষ ত্বরণ যেহেতু জি বলছে, আমরা এখান থেকে কি কোনোটা সরাসরি পড়ে যায় না, দেখো অন্য অনেকগুলো অপশনে জি আছে, তাহলে জিটাকে যদি আমরা নিয়ে আসি তাহলে কি করা যায়, আমরা জানি জি এম বাই আর স্কোয়ার, তাহলে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার নিলে এখানে একটা আর দিয়ে গুণ হবে এবং এটা মানে জি লেখা যায়, তাহলে এম ইন্টু জি ইন্টু আর করলে কিন্তু আমরা সম্পাদিত যে কৃতকাজ সেটা পেয়ে যাবো। সো এম জি আর, এটা হচ্ছে আমাদের উত্তর গেল। পরের প্রশ্ন, মহাকর্ষীয় বিভব একটা স্কেলার রাশি, সর্বোচ্চ মান হচ্ছে অসীমে পাওয়া যায়, এর মান মহাকর্ষীয় ক্ষেত্রে যে কোনো বিন্দুতে ঋণাত্মক হতে পারে, রাইট, তিনটাই সঠিক, এ বি সি তিনটাই সঠিক। বি এবং সি বিন্দুতে যথাক্রমে M1 M2 ভরের দুইটা বস্তু রাখা আছে, এ বি এবং এসি সমান 1 মিটার। দেখো এ বি এবং এসি সমান 1 মিটার এবং বি সি সমান 2 মিটার। যদিও এটা এরকম ত্রিভুজ জীবনেও হবে না, কারণ এটা 1 এটা 1 আবার এটা 2, তাহলে কখনোই কিন্তু আসলে এই দুইটার যোগফল এটা সমান, এটা ত্রিভুজ হবে না। যাই হোক, আমাদের ম্যাথে যেহেতু বলে দিয়েছে আমি মেনে নিলাম। ডি বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মান কত? সো দেখো ডি বিন্দুতে যদি আমরা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মান বের করতে চাই, তাহলে ক্ষেত্র প্রাবল্য যেহেতু বের করব, কোথায় কোথায় ভর আছে, বি বিন্দুতে একটা ভর আছে, সি বিন্দুতে একটা ভর আছে, তাহলে এই বিডি যেই দূরত্বটা সেই দূরত্বটা হচ্ছে সিডি এর সমান, তাহলে বিসি সমান যেহেতু 2 মিটার, তাহলে এটুকু হচ্ছে 1 মিটার, এটুকু হচ্ছে কত 1 মিটার। তাহলে ভাইয়া এই 1 কেজি ভরের জন্য এই পয়েন্টে আমরা একটা প্রাবল্য বের করব, জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার বা 1 স্কোয়ার, এবং এই পয়েন্টে ভরের জন্য এখানে একটা প্রাবল্য বের করব। লক্ষ্য করে দেখো এই পয়েন্টটা কিন্তু এদিকে আকর্ষণ করবে ডি 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 এর ভরটাকে, এবং বি এর যে ভরটা সেটা কিন্তু ডি এর ভরটাকে এই ওর দিক বরাবর আকর্ষণ করবে। দিকটা নিয়ে অনেকে প্যাচ লেগে যাও। সো এটা এদিক বরাবর আকর্ষণ করবে আর ও এদিক বরাবর আকর্ষণ করবে। এইটার আকর্ষণ বলটা বেশি হবে কারণ দূরত্ব দুজনেরই সেম কিন্তু ভরের বেশি, তাই ও বেশি বলে কিন্তু টানবে। তাহলে লব্ধি প্রাবল্য কত হবে, এটা যোগ বিয়োগ করে বের করে ফেলবো। গেল। বি এবং সি বিন্দুতে M1 M2 ভরের দুটো বস্তু আছে, সবই ঠিক আছে, বলছে এ এবং ডি বিন্দুতে মহাকর্ষীয় বিভবের অনুপাত কত। এ বিন্দুটাও দেখো এখান থেকে যত দূরে আছে, এখান থেকে এটা ঠিক তত দূরেই কিন্তু আছে। তো এখানে আমরা যখন বিভব বের করব, ওর জন্য বিভব বের করব, ওর জন্য বিভব বের করে যোগ করে ফেলবো। দেখো এ বিন্দুর বিভব হচ্ছে মাইনাস জিএম বাই আর, এম হচ্ছে 1 কেজি বসাইছে, আর হচ্ছে 1 মিটার, মাইনাস জিএম বাই আর, এম হচ্ছে এখানে 2 কেজি বাই আর। এখান থেকে আমরা পেয়ে গেলাম এ বিন্দুর বিভব। একইভাবে ডি বিন্দুর বিভব বের করব, এখান থেকে এটুকু 1 মিটার, এখান থেকে এটুকু 1 মিটার। তাহলে এখান থেকে আমরা ভিডিটা বের করে ফেললাম, তাহলে 3G এখান থেকে অনুপাত করলে 1 পাচ্ছি, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 1:1। ডান। পরের প্রবলেমে যাচ্ছি। খেয়াল করো আমরা একটু ওই যে মুক্তিবেগ রিলেটেড যে সমস্ত কনসেপ্টগুলো সেগুলো যদি একটু দেখে ফেলি। দেখো মুক্তিবেগ কি ছিল, যে ভূপৃষ্ঠ থেকে যত বেগে মিনিমাম যত বেগে নিক্ষেপ করলে বস্তুটা ঠিক মহাশূন্যে গিয়ে পৌঁছায় সেই বেগটাকে আমরা বলি মুক্তিবেগ। সো তার মানে দেখো যখন আমরা এই পয়েন্টে আসি তখনকার আমাদের যে বিভব শক্তি এবং যে গতিশক্তির যোগফল সেটা কিন্তু একদম ওই সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির যোগফলের সমান হতে হবে, কারণ যান্ত্রিক শক্তি নিত্যতা এখানে খাচ্ছে। সো তাহলে এই পয়েন্টে যে বিভব শক্তি সেটা এত এবং গতিশক্তি হচ্ছে 1/2 mv²। যখন অসীমে চলে গেল তখন বিভব শক্তিও শূন্য, গতিশক্তিও শূন্য। তাহলে খেয়াল করো এইখানে আমরা ভিই এর সমীকরণ পেলাম এটা, যেটা হলো মুক্তিবেগের রাশিমালা। সো এই সমীকরণে আমরা যদি কখনো এরকম হয় যে মনে করো কোনো একটা গ্রহ, সেই গ্রহটার ভর আছে কনস্ট্যান্ট, ভর কনস্ট্যান্ট রেখে যদি গ্রহটার ব্যাসার্ধ বাড়তে থাকে, তাহলে ভর কনস্ট্যান্ট থাকলে ব্যাসার্ধ বাড়লে ভিটা কিন্তু দেখো কিভাবে সম্পর্কিত সেটা এখানে বলা আছে। এই রিলেটেড প্রশ্ন কিন্তু অনেক আসে যে এসকেপ ভেলোসিটির সাথে ব্যাসার্ধের সম্পর্ক কি। সো সম্পর্ক কি এটা কিন্তু ডিপেন্ড করবে আমাদের কারা কারা কনস্ট্যান্ট তার উপরে। যেমন দেখো এই সমীকরণকে আমরা কিন্তু চাইলে জিএম বাই আর স্কোয়ার লিখে এখানে একটা আর দিয়ে এটাকে বলতে পারি জি, আর এটা হচ্ছে আর গুণ। তাহলে এইটার ক্ষেত্রে খেয়াল করো কি হচ্ছে, যদি আমরা দেখি এমন দুইটা গ্রহ নিলাম যেই দুইটা গ্রহে জি এর মান সেম, তাহলে ব্যাসার্ধ যার বড় হবে তার কিন্তু এসকেপ ভেলোসিটির মান বড় হবে। সো যদি দুইটা গ্রহের জি কনস্ট্যান্ট থাকে তাহলে ব্যাসার্ধ যার বড় হবে তার কিন্তু এসকেপ ভেলোসিটি বেশি দেওয়া লাগবে। আবার দেখো আমরা যদি এখানে এমটাকে ভাঙাই, মানে 4/3 পাই আর কিউব ইন্টু রো দিয়ে যদি ভাঙাই, মানে এম সমান রো ভি দিয়ে যদি ভাঙাই, তাহলে এখানে যে ঘনত্বটা আসছে, যদি এরকম হয় যে কোনো একটা গ্রহের ঘনত্ব কনস্ট্যান্ট রেখে ব্যাসার্ধটা বৃদ্ধি পাচ্ছে, দুইটা গ্রহের ঘনত্ব সেম, তাহলে যার ব্যাসার্ধ বেশি সেইটার জন্য কিন্তু আমাদের এসকেপ ভেলোসিটিটা, যার ব্যাসার্ধ বেশি তার কিন্তু ওই গ্রহ থেকে কিন্তু মুক্তিবেগটা বেশি হতে হবে, ঠিক আছে, বেশি লাগবে। পৃথিবীর জন্য এসকেপ ভেলোসিটি হচ্ছে 11.2।
এখানে দেখো যখন ভূপৃষ্ঠের খুব কাছাকাছি কোনো একটা স্যাটেলাইট আমরা পাঠাতে চাই তখন কিন্তু এই স্যাটেলাইটের সাথে পৃথিবীর যে আকর্ষণ বলটা মহাকর্ষ বল সেই মহাকর্ষ বলটাকে কিন্তু কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে অরবিটাল যে স্পিড হবে অর্থাৎ যে কাক্ষিক যে বেগটা হবে সেই কাক্ষিক বেগের সূত্র হচ্ছে এইটা। এখান থেকে দেখতে পাচ্ছি কাক্ষিক বেগের সূত্রটা একটু যদি চেঞ্জ করি, এখানে ধরো আমরা যদি এসকেপ ভেলোসিটির সাথে কম্পেয়ার করি তাহলে দেখো √2টাকে বাইরে নিয়ে আসলে কিন্তু √/gm/r এটা হলো অরবিটাল স্পিডের ভ্যালুটা। সো তাহলে অরবিটাল স্পিডের √2 গুণ করলে কিন্তু আমরা এসকেপ ভেলোসিটি যেটা সেটা পাই। এখানে একটা চার্ট দেওয়া আছে, এইটা একটু দেখে রাখবা। আমাদের এখানে রেঞ্জগুলো বলা আছে যে যদি রেঞ্জটা আমরা অরবিটাল স্পিডের থেকে একটু বাড়াই কমাই তাহলে গতিবেগগুলো কেমন কেমন হবে সেগুলো একটু বলা আছে, এগুলো একটু রিডিং পড়ে যাবা অবজেক্টিভে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন দিয়ে দেয়। মুক্তিবেগের রাশিমালায় কোনটা অনুপস্থিত? সো এখান থেকে দেখো গ্রহের ব্যাসার্ধ এটা আছে সূত্রের মধ্যে, তারপরে মানে কি ছিল √/gm/r, তাই না? √2gm/r, এই দেখো √2gm/r। সো আমাদের কিন্তু গ্রহের ব্যাসার্ধ থাকে, অভিকর্ষ ত্বরণ দিয়েও লেখা যায়, হ্যাঁ 2gr দিয়ে লেখা যায়। গ্রহের ভর, হ্যাঁ gm/r দিয়ে লেখা যায়। বস্তুর ঘনত্ব খেয়াল কইরো, এটা যখন মাথায় প্রেসার থাকবে তখন কিন্তু এটা খেয়াল করবা না। অনেক সময় মনে হতে পারে ভাই কই ঘনত্ব তো আছে, এই যে আমরা দেখলাম ঘনত্ব আছে, ঘনত্ব আছে, কিন্তু এটা কার ঘনত্ব? এটা হচ্ছে গ্রহের ঘনত্ব, বস্তুর ঘনত্ব কিন্তু না। যেই বস্তুকে আমরা পাঠাবো সেই বস্তুর ভরের ওপরে কিন্তু মুক্তিবেগটা ডিপেন্ড করবে না। আমরা 10 কেজি ভরের বস্তুকে মুক্তিবেগ দেই আর 50 কেজি ভরের বস্তুকে মুক্তিবেগ দেই। মুক্তিবেগ দেওয়ার জন্য এনার্জি যেটা, সেই এনার্জির চেঞ্জ হবে, যে কতটুকু এনার্জি লাগবে। কিন্তু মুক্তিবেগের মান যেটা 11.2 কিলোমিটার/সেকেন্ড, এটা কিন্তু হালকা বস্তুর জন্যও যা, ভারী বস্তুর জন্যও তাই। তাই ভরের উপরে কিন্তু বস্তুর ভরের উপর নির্ভর করবে না মুক্তিবেগের মান কত, এটা ডিপেন্ড করবে গ্রহের ব্যাসার্ধ, অভিকর্ষ ত্বরণ, গ্রহের ভরের উপরে, বস্তুর ঘনত্বের উপরে কিন্তু এটা নির্ভর করবে না। সো তাহলে বস্তুর ভর বা ঘনত্বের উপর ডিপেন্ড করছে না, তাহলে ডি হচ্ছে এটা আনসার। পরের প্রশ্নটা এই যে দেখো, যেরকম প্রশ্ন বলছিলাম যে যদি অভিকর্ষজ ত্বরণ ধ্রুবক হয় তাহলে কোন বস্তুর মুক্তিবেগের সাথে ওই গ্রহের ব্যাসার্ধের সম্পর্ক কি? ভাইয়া মুক্তিবেগের সাথে দেখো আমরা দেখছিলাম যেহেতু অভিকর্ষজ ত্বরণ ধ্রুবক রাখতে বলছে তাহলে মানে অবশ্যই ওই সূত্রটা লাগবে যেখানে জি আছে। তাহলে মুক্তিবেগের সাথে আমাদের আর এর সম্পর্কটা কেমন? বর্গের সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক। ঠিক আছে, পরের প্রবলেমে যাচ্ছি। যদি কোনো গ্রহের ভর এত দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে ওই গ্রহের মুক্তিবেগ কত? হোমওয়ার্ক। ঠিক আছে, কিভাবে করবা? √2gm/r, গ্রহের ভর দেওয়া আছে, গ্রহের ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে ওই গ্রহের মুক্তিবেগ কত হিসাব করে ফেলবা। গেল। পরের প্রশ্ন, একটা কাল্পনিক গ্রহের ব্যাসার্ধ দেওয়া আছে, অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, ওই গ্রহের মুক্তিবেগ কত? অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, হিসাব করে ফেলবা, সহজ অঙ্ক। কোন বস্তুকে মুক্তিবেগের কত গুণ বেগে নিক্ষেপ করলে কৃত্রিম উপগ্রহে পরিণত হবে? একটু আগে করছি এটা, যে আমাদের VE সমান ছিল √2gm/r এবং কৃত্রিম উপগ্রহের জন্য যে ফর্মুলা সেটা হচ্ছে √gm/r। তাহলে এখান থেকে আসে √2 × v0, তাহলে v0 এর মান কত হতে হবে? v_√2, তাহলে 1/√2 গুণ, 1/√2 গুণ যদি দেওয়া হয়, মুক্তিবেগের এত গুণ বেগ যদি দেওয়া হয় তাহলে এটা কৃত্রিম উপগ্রহে পরিণত হবে। ভূপৃষ্ঠের কাছাকাছি বৃত্তাকার পথে পরিভ্রমণরত কোনো উপগ্রহকে অতিরিক্ত কত বেগ দিলে সেটা পৃথিবীর আকর্ষণ ছাড়িয়ে চলে যাবে? সো খেয়াল করো, যখন একটা উপগ্রহ ঘুরছে একদম পৃথিবীর কাছাকাছি, ভূপৃষ্ঠের কাছাকাছি, তখন কিন্তু তার যে বেগটা, সেই বেগটা আমরা দেখছি, বেগের মান আসে √2gm/r, এটার মান হচ্ছে 7.909, আর এসকেপ ভেলোসিটি হচ্ছে 11.2। তাহলে আমাদের কতটুকু বেগের পার্থক্য লাগবে সেইটা কিন্তু এখান থেকে বের করে ফেলা সহজ। আশা করি বুঝছো। পরের প্রবলেমে যাই। মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না, এর মান পৃথিবীতে এত, অভিকর্ষ ত্বরণের উপরে নির্ভর করে। হ্যাঁ, 2 আর 3 হচ্ছে এটার আনসার। পারফেক্ট। পরেরটাতে যাচ্ছি। যদি কোনো আচ্ছা, এটা ওই যে ওই রিলেটেড প্রবলেম, এখান থেকে দেখে অ্যান্সার মিলাই নিবা। পরেরটাতে যাই। পৃথিবীর মুক্তিবেগ 11.2 কিলোমিটার/সেকেন্ড, পৃথিবীর সমভরের একটা কাল্পনিক গ্রহের ব্যাসার্ধ এবং অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর মানের যথাক্রমে অর্ধেক এবং দ্বিগুণ, গ্রহটার মুক্তিবেগের পৃথিবীর কত গুণ হবে? সো খেয়াল করে বলছে কাল্পনিক গ্রহের ব্যাসার্ধ হচ্ছে পৃথিবীর যথাক্রমে অর্ধেক, অর্থাৎ এটা হয়ে যাবে r/2, কিন্তু জি এর মান হয়ে যাবে 2g, জি এর মান হয়ে যাবে দ্বিগুণ 2g। তাহলে কি হচ্ছে? পৃথিবীর মান আগে যা ছিল তাই সমানই কিন্তু থাকবে। সো যেটা বলছে এমন একটা গ্রহ যেখানে আর এর মান অর্ধেক আর জি এর মান ডাবল, তাহলে কি 2 2 কাটাকাটি করে পরস্পর কিন্তু সমান থাকছে। সো পৃথিবীর ওই গ্রহটার মুক্তিবেগ পৃথিবীর সমান আসলে।
পরেরটায় দেখো, পৃথিবীর মুক্তিবেগ 11.2 কিলোমিটার পার সেকেন্ড। পৃথিবীর সমভরের একটা কাল্পনিক গ্রহের ব্যাসার্ধ এবং অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর মানের যথাক্রমে অর্ধেকে, আচ্ছা আগের প্রশ্নটাই বলছে, যদি গ্রহটাকে একটা সুষম গোলক ধরা হয়, যদি গ্রহটাকে একটা সুষম গোলক ধরা হয় তাহলে পৃষ্ঠটা সমবিভব তল। হ্যাঁ বলা যায়, কারণ পৃষ্ঠের বিভব কত? পৃষ্ঠের বিভব হচ্ছে v সমান সমান মাইনাস gm ডিভাইডেড বাই r। সো সুষম গোলক হলে এটার ব্যাসার্ধ সমান, তার মানে প্রত্যেকটা পয়েন্টে বিভব সেম। সো বিভব যেখানে সেম, যে তলগুলোতে বিভব সেম সেই তলগুলোকে একসাথে যদি থাকে ওগুলোকে আমরা বলি সমবিভব তল, বা যেই তলের বিভব প্রত্যেকটা পয়েন্টে সমান সেটাকে আমরা বলছি সমবিভব তল। অভিকর্ষীয় ত্বরণ হবে 19.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পৃষ্ঠে অভিকর্ষীয় প্রাবল্য পৃথিবীর মানের চেয়ে বেশি হবে। ভাইয়া একটু ঠান্ডা মাথায় আরেকবার প্রশ্নটা পড়ি। দেখো আমাদের তো ভাই বইলেই দিছে যে জি এর যে মানটা, নতুন গ্রহের যে জি এর মান, সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণটা অন্য গ্রহটার দ্বিগুণ। বলছে না অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর মানের দ্বিগুণ হয়। সো তার মানে কি অভিকর্ষীয় ত্বরণ হবে 19.6 অর্থাৎ 9.8 এর দ্বিগুণ হবে। ঠিক আছে, তাহলে একও সঠিক দুইও সঠিক। পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্য পৃথিবীর মানের চেয়ে বেশি হবে। মনে আছে পৃষ্ঠে আমরা কি দেখতাম? পৃষ্ঠে হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য হলো জি সমান সমান জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার। মহাকর্ষীয় প্রাবল্য, পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্য পৃথিবীর মানের চেয়ে বেশি হবে। ও আচ্ছা, এটা তো হিসাব করা দরকারই নাই, এটা আমার চিন্তা করা দরকারই নাই, ডেটায় যা থাকে থাকুক। দেখো জি এর মানটা হচ্ছে আমাদের মূলত পৃষ্ঠে জি এর মানটা বের করতে বলছে, এটাই তো আমাদের মহাকর্ষীয় প্রাবল্যটা। সো এটা তো প্রশ্নের মধ্যে বলেই দিছে যে অভিকর্ষীয় ত্বরণের মান পৃথিবীর মানের হচ্ছে দ্বিগুণ। সো তাহলে আমাদের এই যে নতুন যে গ্রহটা আছে সেই নতুন গ্রহটার যে জি এর মান, সেই জি এর মানটা অবশ্যই পৃথিবীর তুলনায় যেহেতু বড় বলছে, তাহলে এটার যে মহাকর্ষীয় ক্ষেত্র পৃষ্ঠে সেটার মানও কি হবে? বড় হবে। বুঝছো তো? দেখো অভিকর্ষীয় ত্বরণের মান যেহেতু বলছে দ্বিগুণ, তাহলে পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্য পৃথিবীর মানের চেয়ে বেশি হবে। ঠিক আছে, গেল। পরের প্রবলেমে যাচ্ছি। দেখো সুষম আয়তাকার বস্তুর ভরকেন্দ্র কোথায় থাকে? ভরকেন্দ্র থাকে কর্ণের ছেদবিন্দুতে। তারপরে বস্তুকে যেভাবেই রাখা হোক না কেন তার ওজন যে বিশেষ বিন্দুর মধ্য দিয়ে পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়া করে তাকে কি বলে? তাকে বলে অভিকর্ষ কেন্দ্র। সহজ জিনিস এগুলা। এবার আসো ভূস্থির উপগ্রহের কিছু ছোট ছোট কনসেপ্ট একটু মাথায় নিয়ে যাই। যে যখন আমরা উপগ্রহের ক্ষেত্রে চিন্তা করি তখন কিন্তু উপগ্রহ কিভাবে করে রোটেট করে, তার পৃথিবীর সাথে যে আকর্ষণ বলটা, সেই আকর্ষণ বলটা দিয়ে কিন্তু তাকে কেন্দ্রমুখী বলের যোগান দেওয়া লাগবে। তাহলে এই যে কেন্দ্রমুখী বল সেটা পাবে কিন্তু এই আকর্ষণ থেকে। তাহলে এখান থেকে আমরা কিন্তু এই ভি এর মানটা বের করে ফেলতে পারলাম যে কাক্ষিক বেগটা কত। সো কাক্ষিক বেগ ভি সমান সমান কত? 2 পাই আর প্লাস এইচ বাই টি না? দেখো খেয়াল করে ভি এর মানটা কিন্তু ভাইয়া ডিপেন্ড করছে পুরাপুরি কার উপরে? এইচ এর উপরে। তার মানে যদি একটা স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ যদি ঘুরতে চায় তাহলে কিন্তু অবশ্যই একটা নির্দিষ্ট উচ্চতায় একটা নির্দিষ্ট বেগেই তাকে ঘুরতে হবে। কখনোই ডিফারেন্ট উচ্চতায় গেলাম কিন্তু বেগ সেম এরকমটা রাখার কোনো সুযোগ নাই। অর্থাৎ এইচ এর মান যদি চেঞ্জ করো ভি এর মান ডেফিনেটলি কিন্তু চেঞ্জ হইতেই হবে, এটা মাথায় রেখো। এখন দেখো আমরা পর্যায়কালের সম্পর্কটার সাথে যদি দেখতে চাই, দেখো ভি সমান সমান কি লেখা যায়? ভি হচ্ছে আমাদের রৈখিক বেগ ছিল, তাহলে 2 পাই ব্যাসার্ধ ডিভাইডেড বাই টি। সো 2 পাই আর ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে আমাদের ওই সূত্রটা, পরিধি ডিভাইডেড বাই পর্যায়কাল। সো এখান থেকে আমরা দেখো ফাইনালি যে ফর্মুলাটা পেলাম সেটা হচ্ছে এইচ সমান সমান এত আর। এখন ভাই ভূস্থির উপগ্রহ আমরা কাকে বলি? ভূস্থির উপগ্রহটা আমরা বলি যেই উপগ্রহটা পৃথিবীর সাথে সাথে রোটেট করে, অর্থাৎ ভূমির সাপেক্ষে যেটা স্থির। পৃথিবী 24 ঘন্টায় একবার রোটেট করে, ওই উপগ্রহটাও 24 ঘন্টায় যদি একবার রোটেট করে তাহলে আমরা ওই উপগ্রহটাকে বলি সেটা হচ্ছে ভূস্থির উপগ্রহ, মানে ভূমির সাপেক্ষে স্থির উপগ্রহ। এবং সেটা যে কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথটাকে আমরা বলি পার্কিং কক্ষপথ। হ্যাঁ, তো এখানে খেয়াল করো এই যে আমরা সমীকরণের দিকে যদি তাকাই তাহলে বলো তো ভূস্থির উপগ্রহের পর্যায়কাল 24 ঘন্টা ছাড়া অন্য কোনো কিছু হওয়ার কি সুযোগ আছে? যদি 24 ঘন্টার চেয়ে বড় হয় তাহলে কিন্তু পৃথিবী আগায় যাবে, ওটা স্লো থাকবে। সো আমাদের যদি একদম ভূস্থির হতে হয় অর্থাৎ ভূমির সাথে সাথে যদি স্যাটেলাইটটাকে ঘুরতে হয় তাহলে কিন্তু পৃথিবী 24 ঘন্টা একবার রোটেট করে, ওই স্যাটেলাইটকেও কিন্তু 24 ঘন্টা একবার রোটেট করে আসতে হবে। তাহলে স্যাটেলাইটের যেই পর্যায়কাল সেটা কত হইতে হবে? 24 ঘন্টা হতে হবে। তাহলে এইটা যদি 24 ঘন্টা হয় তাহলে ভাইয়া দেখো জি কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট, আরও কনস্ট্যান্ট, তাহলে এইচ এর মান অবশ্যই কি ফিক্সড হইতে হবে না? সো যেই দূরত্বে ভূস্থির উপগ্রহগুলো থাকে সেই দূরত্বটাকে আমরা বলি পার্কিং কক্ষপথ। ঠিক আছে, সেই কক্ষপথটাকে আমরা বলি পার্কিং কক্ষপথ। ঠিক আছে, এবং দেখো
এইটা কিন্তু কক্ষপথে পৃথিবীর নিরক্ষীয় যে তল অর্থাৎ বিষুব রেখা বরাবর কিন্তু ভূস্থির উপগ্রহগুলো থাকে। বিষুব রেখা বরাবর ভূস্থির উপগ্রহগুলো রোটেট করে এবং পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবী যেভাবে করে রোটেট করে পশ্চিম থেকে পূর্ব দিকে স্যাটেলাইটগুলোও কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে সেভাবে করে রোটেট করে। পার্কিং কক্ষপথে আবর্তনরত কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল কত? 24 ঘন্টা। ভূকেন্দ্র হতে এত দূরে অবস্থান করে এরূপ একটা কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর চারদিকে কত বেগে ঘুরতে হবে? সো দেখো আমরা কিন্তু এখান থেকে দূরত্ব যেটা এটা পৃথিবীর ব্যাসার্ধ বসাই নাই, এটা মূলত আসলে r+h, এটা হচ্ছে r+h। এই যে মেইন যে সূত্রটা √gm ডিভাইডেড বাই r+h ছিল, যে ভূকেন্দ্র থেকে এত কিলোমিটার দূরে অবস্থান করে এরকম একটা কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর চারদিকে কত বেগে ঘোরাতে হবে। সো এখান থেকে আমরা বেগের মানটা কত সেটা কিন্তু বের করে ফেলতে পারবো। সো হিসাব করে দেখবা, একটা কৃত্রিম উপগ্রহ পৃথিবীর পৃষ্ঠ হতে এত কিলোমিটার উপরে অবস্থান করছে, ঘুরছে, এবং পৃথিবীর ব্যাসার্ধ এত, ভূপৃষ্ঠ জি এর মান এত হলে এর বেগ কত? একই সূত্র, খালি একটু ছোট্ট পার্থক্য হচ্ছে যেহেতু আমাদের এখানে প্রশ্নের মধ্যে পৃথিবীর ভর বলে দেয় নাই, এই জন্য তুমি ভরের মান ওই যে 10⁻30 ওটা ইউজ করা না করাই উত্তম। জিএম সমান আমরা কি লিখতে পারি? জি ইন্টু আর স্কোয়ার লিখতে পারি। এই যে জি সমান সমান ছিল জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাহলে জি ইন্টু এম সমান কি লেখা যাবে? জি ইন্টু আর স্কোয়ার লেখা যাবে। তাহলে এইটা যদি বসাই দাও তাহলে বেস্ট, কারণ আমাদের 9.8 যেহেতু প্রশ্নে দেওয়া আছে, এটাকে ইউজ করে অ্যান্সার করলে ভালো, কারণ যদি খুব ক্লোজ অ্যান্সার থাকে, যদি এখানে বেঁচে গেছো কোনো ক্লোজ অ্যান্সার নাই, সো এখানে এটা দিয়ে করলেও কোনো অসুবিধা হবে না, কিন্তু বেটার হচ্ছে যদি ক্লোজ অ্যান্সার থাকে তাহলে যেগুলো দেওয়া আছে সেই মানটা ইউজ করার চেষ্টা করবা। ব্যাস, এখান থেকে হিসাব করে আমরা বের করে ফেললাম ভি এর মান কত। গেল পরেরটায় যাচ্ছি, একটা কৃত্রিম উপগ্রহে কক্ষপথের উচ্চতার সমীকরণ একটু আগে আমরা দেখছি এটা কত হয়। সো এই যে gmt² বাই 4π² মাইনাস আর এই যে এটা এ নাম্বারটা। পরের প্রশ্নে যাই, ভূস্থির উপগ্রহের ক্ষেত্রে এর কক্ষপথ পৃথিবী নিরক্ষীয় তলে অবস্থান করে, রাইট। পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, পৃথিবীর মুক্তিবেগের সমান বেগে আবর্তন, না মুক্তিবেগের সমান বেগে আবর্তন কেমনে করবে? সো 1 আর 2 হচ্ছে উত্তর। একটা সরল দোলককে ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহের ভেতরে নিলে অভিকর্ষ ত্বরণ g0 হবে। দেখো একটা সরল দোলককে ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহের যদি ভিতরে নেওয়া হয় তাহলে অভিকর্ষ ত্বরণ জি এর মান 0 হবে। হ্যাঁ ঠিক আছে, যখন কৃত্রিম উপগ্রহের ভিতরে নেওয়া হচ্ছে তখন কিন্তু এই mg পুরাটাই ব্যবহার হয়ে যাচ্ছে কেন্দ্রমুখী বলের যোগান দিতে, সো তার ওজন কিন্তু অনুভূত তখন হবে না। সো যখন জি এর মানটা 0 হয়ে যাচ্ছে তখন কিন্তু দেখো পর্যায়কাল যেটা 2π√L/g, যদি এটা 0 হয়ে যায় তাহলে পর্যায়কাল কিন্তু হয়ে যাচ্ছে অসীম। সো এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, দোলনটা স্থির থাকবে, হ্যাঁ এটাও ঠিক আছে, কারণ দেখো পর্যায়কাল স্থির মানে হচ্ছে পর্যায়কাল অসীম মানে হচ্ছে এইটা হলো অসীম সময়ে নিয়ে আবার আগের জায়গায় ফেরত আসবে, তার মানে কি সেটা আসলে যে অবস্থায় আছে সেই অবস্থাতেই রয়ে গেছে, সো এটা স্থির থাকবে, তার মানে 1 2 3 তিনটাই হচ্ছে আমাদের উত্তর। এইবার আমরা পদার্থের গাঠনিক ধর্মের যে ওয়ান শট এমসিকিউ ক্লাস সেটা শুরু করব। সো এই অধ্যায়ে কিন্তু থিওরিজ খুব অল্প একটা অংশ আছে, থিওরির পার্টটুকু একটু মনোযোগ দিয়ে শুনবা, থিওরির মধ্যে অনেক এমসিকিউ কিন্তু লুকায় আছে, আমরা এমসিকিউ প্র্যাকটিসও করব, কিন্তু থিওরির পার্টটা খুব মনোযোগ দিয়ে শুনবা, খেয়াল করো বেশিক্ষণ লাগবে না। স্থিতিস্থাপক ধর্মের পরিবর্তন কখন কখন হয়? দেখো যখন আমরা ধাতুর সাথে অপদ্রব্য মেশাই, যখন একটা তারকে বারবার বিকৃত করি এবং যদি টেম্পারেচার চেঞ্জ করে ফেলি তাহলে কিন্তু স্থিতিস্থাপক ধর্মের পরিবর্তন হয়, মাস্ট দেখে যাবা, এগুলো থেকে এমসিকিউ আসে। বিকৃতি কাকে বলে? যে কোনো একটা বাহ্যিক বল যদি কোনো একটা বস্তুর উপরে আমরা প্রয়োগ করি তাহলে একক মাত্রার যে পরিবর্তন হয়, অর্থাৎ একটা তার, সেই তারকে মনে করো আমরা এল দৈর্ঘ্যের একটা তার, সেটাকে আমরা টেনে স্মল এল দৈর্ঘ্য বৃদ্ধি করলাম, তাহলে তার বিকৃতি হবে হচ্ছে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। কোনো একটা বস্তুর যদি আমরা এটাকে এমনভাবে বল প্রয়োগ করলাম যে তার আয়তনের পরিবর্তন হলো স্মল ভি, তাহলে আদি আয়তন যদি ক্যাপিটাল ভি হয় তাহলে তার আয়তন বিকৃতি হচ্ছে এই আয়তন কতটুকু পরিবর্তন হয়েছে ডিভাইডেড বাই আদি আয়তন। ক্রিনটন বিকৃতি কিভাবে হিসাব করে একটু পরে আমরা দেখতেছি, ছবি টবি আছে এখানে। এখন দেখো বিকৃতি কিন্তু যেহেতু দুইটা একই রাশির অনুপাত, তাহলে এইটা কিন্তু কোনো এককও থাকবে না, কোনো মাত্রাও থাকবে না, এটা একটা স্কেলার রাশি। এবং অনেক সময় আমাদের এমসিকিউর মধ্যে সরাসরি বলে দিবে যে দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হয়েছে। ভাইয়া দেখো দৈর্ঘ্য বৃদ্ধি মানে আমরা কিন্তু স্মল এল দিয়ে প্রকাশ করতাম, 15%, কার 15%? আদি দৈর্ঘ্যের 15%। সো যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি সেটা হচ্ছে আদি দৈর্ঘ্যের 15% যদি বলে, তাহলে দেখো স্মল এল বাই ক্যাপিটাল এল এটা হচ্ছে 0.15, সরাসরি কিন্তু তার মানে দৈর্ঘ্য 15% বৃদ্ধি বলা মানে এখানে আসলে সরাসরি বিকৃতিটা কিন্তু দেওয়াই আছে 15% হিসেবে, ঠিক আছে। এইবার আসো আমাদের পীড়ন বলতে আমরা কি বুঝি? যখন একটা তারকে আমরা টেনে লম্বা করলাম তখন তারটা কি চাই? পুনরায় আবার আগের জায়গায় ফেরত আসতে চাই।
ওই তারটা তার একক ক্ষেত্রফলে যে প্রত্যয়নী বলটা দিচ্ছে সেইটাই কিন্তু ওই তারের মধ্যে উদ্ভূত পীড়ন। পীড়ন একটা স্কেলার রাশি এবং এটার এককটা কি নিউটন পার মিটার স্কোয়ার, কারণ আমরা একক ক্ষেত্রফলে প্রত্যয়নী বল হিসাব করছি। একক দেখো নিউটন পার মিটার স্কোয়ার। সো এখানে একটা তার টেনে আমরা এফ পরিমাণ টেনে যদি লম্বা করি তাহলে এই যে প্রত্যয়নী বলটা তৈরি হচ্ছে এই প্রত্যয়নী বল ডিভাইডেড বাই এরিয়াটাই হচ্ছে কিন্তু পীড়ন। হুকের সূত্র কি ছিল যে পীড়ন এবং বিকৃতি খুব স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি পরস্পরের সমানুপাতিক হয়। সো আমাদের এই সমানুপাতিক যে সম্পর্কটা আছে এটাকে যদি আমি সমান সমান দিয়ে প্রকাশ করি তাহলে দেখো আমাদের একটা কনস্ট্যান্ট কিন্তু চলে আসবে। সো পীড়ন সমান সমান স্থিতিস্থাপক গুণাঙ্ক ইন্টু বিকৃতি। আমরা এখানে 3 রকমের বিকৃতি দেখছি। 3 রকমের বিকৃতির জন্য কিন্তু 3 রকমের পীড়ন আছে। যেমন দৈর্ঘ্য বিকৃতির জন্য যে পীড়ন সেটা হচ্ছে দৈর্ঘ্য পীড়ন, আয়তন বিকৃতির জন্য যে পীড়ন হয় সেটা আয়তন পীড়ন, তারপরে কৃন্তন বিকৃতির জন্য যে পীড়ন হয় সেটা হচ্ছে কৃন্তন পীড়ন। তো খেয়াল রাখবে একটা জিনিস, আমরা ইয়ং এর গুণাঙ্ক বলে বলে অভ্যস্ত, কিন্তু মনে রেখো ইয়ং এর গুণাঙ্ক কিন্তু শুধুমাত্র দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির সমীকরণের মধ্যে যে স্থিতিস্থাপক গুণাঙ্কটা থাকে সেটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। খেয়াল রেখো ইয়ং এর গুণাঙ্ক শুধুমাত্র কিন্তু দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির সাথে সম্পর্ক স্থাপনকারী যে স্থিতিস্থাপক গুণাঙ্ক এটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। এবং এই ইয়ং এর গুণাঙ্ক অর্থাৎ ওয়াই এর মান যত বেশি হয় ওই তারটা কিন্তু তত বেশি স্থিতিস্থাপক। সো এরকম প্রশ্ন করে যে রাবার এবং কি বলে ইস্পাত দুইটার মধ্যে কোনটা বেশি স্থিতিস্থাপক। তো ইস্পাতের কিন্তু ওয়াইয়ের মানটা বেশি, তো স্বাভাবিকভাবেই সেটার স্থিতিস্থাপক গুণাঙ্কটাও বেশি। ওকে, সো তাহলে দেখো এখানে মনে করো কোনো আমরা একটা সিলিং থেকে একটা তারকে ঝুলাই দিছি। সো এই তারের নিচে আমরা মনে করো একটা এম ভরের বস্তুকে রাখছি। সো এম ভরের বস্তুটা কিন্তু এই তারটাকে এমজি পরিমাণ একটা বল প্রয়োগ করবে। তারের যদি ব্যাসার্ধ হয় আর, তাহলে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে আমরা এফ এর জায়গায় এমজি এবং এর জায়গায় পাই আর স্কোয়ার লিখে কিন্তু ওয়াই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল সমীকরণটা এভাবে করেও লিখতে পারি। সো এখানে ক্লু হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ইনফরমেশন হচ্ছে ওয়াই এর যে মানটা সেটা কিন্তু শুধুমাত্র মানে ইয়ং এর গুণাঙ্ক আমরা শুধুমাত্র দৈর্ঘ্য বিকৃতি পীড়নের সম্পর্কে যে স্থিতিস্থাপক গুণাঙ্ক সেটাতেই ব্যবহার করি। এবার আসো দৃঢ়তার গুণাঙ্ক। ভাইয়া দৃঢ়তার গুণাঙ্ক এটার নাম অনেকগুলো আছে, ব্যবর্তন গুণাঙ্ক বলে, আকার গুণাঙ্ক বলে, কৃন্তন গুণাঙ্ক বলে, মোচড় গুণাঙ্ক বলে, সবগুলা কিন্তু মোটামুটি 5টা নামই আছে। এই নামগুলা কিন্তু মাথায় রেখো, কারণ অনেক সময় পরিচিত না থাকলে ভরকায় যেতে পারো। সো এগুলো একই রাশিকে নির্দেশ করে। সো খেয়াল করো, মনে করো কোনো একটা বস্তুর আমরা আকার পরিবর্তন করব, এটা আয়তক্ষেত্র আকারের আছে, এটাকে আমরা চাই সামান্তরিক আকারে তৈরি করতে। বুঝতে পারছি এটা আসলে একটা ঘন বস্তু, তো আয়তাকার সেই শেপে আছে, সেটাকে আমরা একটু সামান্তরিক শেপে নিয়ে যাচ্ছি। তো এখানে যখন আমরা মনে করো এর যে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা আছে এখানে এর বরাবর স্পর্শক বরাবর আমরা যদি এফ পরিমাণ বল প্রয়োগ করি তাহলে এই শেপটা কি হয়ে যাবে, আকারটা কি হয়ে যাবে, একটু পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটা যতটুকু উপরের যে তলটা সেটা যতটুকু সরে গেল ডিভাইডেড বাই এই বাহুটার দৈর্ঘ্য, এইটাকে আমরা বলছি কৃন্তন বিকৃতি। আর কৃন্তন পীড়ন কোনটা, এই স্পর্শকীয় বল ডিভাইডেড বাই এরিয়ার সমান। সো মূলত এই বলগুলা তো আসলে যে প্রত্যয়নী বলটা দেয় সেটা, তো যেহেতু বস্তুটি এই অবস্থায় স্থিতিশীল অবস্থায় আছে তাহলে এই বাহ্যিক বল আর এই প্রত্যয়নী বলটা কিন্তু পরস্পর সমান। তো এই কারণে আমরা প্রত্যয়নী বলের জায়গায় বাহ্যিক বল দিয়েও কিন্তু এটা রিপ্লেস করতে পারি। আবার দেখো স্মল এল বাই ক্যাপিটাল এল, স্মল এল বাই ক্যাপিটাল এল এটা কিন্তু ট্যান থিটা দিয়েও আমরা প্রকাশ করতে পারি। এটা যদি থিটা হয় তাহলে লম্ব বাই ভূমি স্মল এল বাই ক্যাপিটাল এল দুইভাবে প্রকাশ করা যায়। ওকে, আয়তন গুণাঙ্ক কি, দেখো মনে করো কোনো একটা বস্তুর আদি আয়তন হচ্ছে ভি এবং আমরা এর উপরে একটা বাহ্যিক বল প্রয়োগ করার ফলে দেখা গেল এর আয়তনের পরিবর্তন হয়ে গেল স্মল ভি, অর্থাৎ এইটুকু আয়তন মনে করো হ্রাস পেল। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এইটা হলো এফ বাই এ হলো আয়তন পীড়ন, আয়তন বিকৃতি হচ্ছে আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই আদি আয়তন। সবগুলোই কিন্তু দেখো একই কাহিনী, যে পরিবর্তন ডিভাইডেড বাই আদি। এদের যে স্থিতিস্থাপক গুণাঙ্ক এটাকে বলা হয় বাল্ক মডুলাস বা আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্কের যে বিপরীত রাশি এটাকে বলা হয় সংনম্যতা। সো সি সমান সমান 1/b, তাহলে দেখো সি সমান সমান কিন্তু আসলে হবে আয়তন বিকৃতি বাই গুণাঙ্ক। ঠিক আছে, আয়তন বিকৃতি ডিভাইডেড বাই আয়তন পীড়ন, সরি কি বললাম, আয়তন মানে জাস্ট বি এর উল্টা। সো বি সমান সমান কি ছিল, পীড়ন বাই বিকৃতি, তাহলে সি সমান সমান কিন্তু বিকৃতি বাই পীড়ন হবে, এটা খেয়াল রেখো। এবার দেখো পূর্ণ দৃঢ় বস্তু যদি আমাদের কাছে থাকে, পূর্ণ দৃঢ় বস্তু আসলে আমরা কাদেরকে বলি, যে সমস্ত বস্তুগুলোকে আমরা যতই বল প্রয়োগ করি না কেন তার কোনো বিকৃতি হয় না, এই ধরনের বস্তুগুলোকে আমরা বলি হচ্ছে এরা পূর্ণ দৃঢ় বস্তু। তার মানে এদের কিন্তু আমাদের যে কি বলবো বিকৃতি হচ্ছে শূন্য পূর্ণ দৃঢ় বস্তুর জন্য। তাহলে দেখো বি সমান সমান যেহেতু পীড়ন বাই বিকৃতি, পূর্ণ দৃঢ় বস্তুর যেহেতু কোনো বিকৃতি হয় না তাহলে এটা শূন্য, সামথিং বাই শূন্য মানে কি হবে, অসীম হয়ে যাবে। তাহলে পূর্ণ দৃঢ় বস্তুর আয়তন গুণাঙ্ক কিন্তু অসীম। দেখো আয়তন গুণাঙ্কের মান যত বেশি হয় তত আসলে বোঝায় যে ওইটা কত শক্ত।
বুঝতে পারছো? সো আয়তন গুণাঙ্ক যদি বেশি হয় তার মানে বুঝবা যে ওইটা আসলে আয়তন সংকুচিত করা বেশি কষ্টকর। আয়তন গুণাঙ্ক যদি কম হয় তার মানে ওটাকে সহজেই সংকুচিত করে ফেলা যাবে। পূর্ণ প্লাস্টিক বস্তু, প্লাস্টিক বস্তু কোনগুলো ছিল ভাইয়া? প্লাস্টিক বস্তু ছিল যেইগুলা হচ্ছে আমাদের কোনো একটা বাহ্যিক বল প্রয়োগ করলাম, এটা কোনো রকমের পীড়ন দেয় না, এটা কোনো রকম বাধা দেয় না। প্লাস্টিক বস্তুকে যেভাবে তুমি রেখে দিবা ঠিক সেভাবে করে এটা থেকে যাবে, এটাকে আমরা বলি পূর্ণ প্লাস্টিক বস্তু। সো যেহেতু এই পূর্ণ প্লাস্টিক বস্তুর কোনো রকমের পীড়ন থাকে না, তাহলে এটা শূন্য, তাহলে প্লাস্টিক বস্তুর বি শূন্য, তাহলে সি কত হবে? সি হচ্ছে 1/b। তাহলে কিন্তু দেখো পূর্ণ প্লাস্টিক বস্তুর সংনম্যতা হচ্ছে অসীম, আর পূর্ণ দৃঢ় বস্তুর সংনম্যতা হচ্ছে শূন্য। সংনম্যতা আসলে বলতে কি বোঝায়? যে এটাকে কতটুকু আমরা সংকুচিত, কত সহজে সংকুচিত করতে পারি। সো যেটার বি বেশি, যেটার আয়তন গুণাঙ্ক বেশি, সেটার কিন্তু সি এর মানটা কম হবে, কারণ সেটাকে আমরা, যার আয়তন গুণাঙ্ক বেশি সেটা বেশি শক্ত, তাহলে ওটাকে সহজে সংনমিত করা যায় না, তাই সি এর মানটা কিন্তু কম হবে। অন্যদিকে যদি পূর্ণ প্লাস্টিক বস্তুর কথা বলি, বা যেগুলোর আয়তন গুণাঙ্ক খুব কম, সেগুলার মানে কি? সেটা খুব নরম টাইপের, সহজেই সংকুচিত করে ফেলা যায়, অর্থাৎ এটাকে সংনম্যতা বেশি, এটাকে সহজে সংকুচিত করে ফেলা যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, ডান। তাহলে সংনম্যতা গেল 1/b। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, সো পূর্ণ দৃঢ় বস্তুর জন্য দেখো 20 তো যদি অসীম হয়, পূর্ণ দৃঢ় বস্তুকে কোনো রকমভাবেই সংকুচিত করা যায় না, কোনোভাবেই এটা বিকৃত করা যায় না, তাহলে এটা সংনম্যতা হচ্ছে শূন্য। আর যেটা প্লাস্টিক বস্তু সেটাকে কি যেভাবে খুশি তুমি সেভাবে রেখে দিতে পারবা, তাহলে এই ক্ষেত্রে এটার সংনম্যতা হচ্ছে অসীম। ওকে, এবার আসো অসহ ভার, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ এখান থেকে আসে। অসহ পীড়ন হচ্ছে অসহ ভার ডিভাইডেড বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। অসহ ভার কি? যেই ভার দিলে কোনো একটা তার ছিঁড়ে যায়, মানে সর্বনিম্ন যেই ভার প্রয়োগ করার ফলে কোনো একটা বস্তু ছিঁড়ে যায়, তাকে আমরা বলছি অসহ ভার। তো অসহ ভার ডিভাইডেড বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে অসহ পীড়ন। মনে রাখবা, অসহ পীড়ন যেটা, এইটা কিন্তু একটা নির্দিষ্ট উপাদানের বৈশিষ্ট্য, সো এটা তারের উপাদানের উপরে নির্ভর করে। সো অসহ পীড়ন যেটা, এটা কিন্তু ডিপেন্ড করে কার উপরে? তারের উপাদানের উপরে। তার মানে তুমি যদি এরকম হয় একটা চিকন তার, সেই তারের কিন্তু অসহ ভার হবে কম, অর্থাৎ সেটা অনেক অল্প লোড দিলে ছিঁড়ে যাবে। আর যেই তারটা মোটা, সেই তারটা কিন্তু তার অসহ পীড়ন তো দুইটারই সেম। মনে করো দুইটাই আমি ইস্পাতের তার নিলাম, দুইটাই ইস্পাতের তার নিলাম, একটা চিকন তার একটা মোটা তার, তাহলে যেহেতু দুইটাই সেম উপাদানের তার, তাহলে তাদের অসহ পীড়ন কিন্তু সেম হবে। যদি অসহ পীড়ন সেম হয়, দেখো অসহ ভার বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মোটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি, তাহলে অসহ ভার সে বেশি নিতে পারবে। চিকন তার, যার ব্যাসার্ধ কম, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম, তাহলে সেটা কম ভার কিন্তু বহন করতে পারবে। তাহলে খেয়াল রেখো যে ইস্পাতের তার, একই তার যদি হয়, একই উপাদানের তার যদি হয়, তার অসহ পীড়নটা কিন্তু ফিক্স থাকবে। সো মনে করো কোনো একটা ইস্পাতের তারকে আমি কেটে অর্ধেক করলাম, তাহলে যে দুইটা টুকরা পেলাম, এদের কি অসহ পীড়ন চেঞ্জ হয়ে যাবে? না, অসহ পীড়ন কিন্তু আগের মতনই থাকবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এইবার লক্ষ্য করো পয়সনের অনুপাত। আমাদের পয়সনের অনুপাত কি ছিল? স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে আমরা বলতাম পয়সনের অনুপাত। সো এখানে মনে করো একটা তার আছে, এই তারকে যখন আমরা টেনে লম্বা করলাম, তখন এটা দৈর্ঘ্য বৃদ্ধি হলো স্মল এল, তাহলে দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। এবং যখন এটাকে টেনে লম্বা করছি তখন এর পার্শ্ব সংকুচিত হয়ে গেছে। তো এর যে দৈর্ঘ্যের, মানে এর যে সাইডে যে পরিবর্তনটা বা ব্যাসার্ধের যে পরিবর্তনটা, সেই ব্যাসার্ধের পরিবর্তন হচ্ছে ডেল্টা আর, এবং আদি যেই ব্যাসার্ধ সেটা হচ্ছে আর। সামনে একটা মাইনাস সাইন রাখছি কেন? কারণ যদি এটা পজিটিভ হয়, এটা নর্মালি নেগেটিভ হয়, কারণ দৈর্ঘ্য বাড়লে প্রস্থ কমে, দৈর্ঘ্য কমলে প্রস্থ বাড়ে। এখানে দেখো পয়সনের অনুপাতের সাথে অন্যান্য গুণাঙ্কগুলোর সম্পর্ক দেওয়া আছে, যেমন ইয়ংয়ের গুণাঙ্ক, বাল্ক মডুলাস বা আয়তন গুণাঙ্ক এবং পয়সনের অনুপাত, এদের মধ্যে সম্পর্ক দেওয়া আছে। এটা একটু মুখস্থ রাখবা, অবজেক্টিভে দিতে পারে। ইয়ংয়ের গুণাঙ্ক, এটা দৃঢ়তার গুণাঙ্ক, এটা পয়সনের অনুপাত, এদের মধ্যে সম্পর্ক কি, এটা একটু মুখস্থ রাখবা, কয়েকবার লিখলেই হয়ে যাবে। এবং দেখো যদি আমরা দেখি কোনো একটা পয়সনের অনুপাতের রেঞ্জ কি, রেঞ্জ হচ্ছে, মনে রাখবা এখান থেকে অনেক এমসিকিউ আসে, -1 থেকে হাফ পর্যন্ত। পয়সনের অনুপাতের যে রেঞ্জ সেটা হচ্ছে -1 থেকে হাফ পর্যন্ত, প্লাস হাফ পর্যন্ত। সো যদি এরকম হয় কোনো একটা তারের দৈর্ঘ্য বাড়লে প্রস্থ কমে, তাহলে এগুলো কি স্বাভাবিক উপাদান? তাহলে এগুলার কিন্তু সিগমার ভ্যালু বা পয়সনের অনুপাত হচ্ছে পজিটিভ, কারণ মেইন সূত্রে আমাদের একটা মাইনাস আছে। সো যখন আমরা এইটা পজিটিভ হবে, এই পার্টটা যদি নেগেটিভ হয়, তখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর যদি এরকম হয় যে দৈর্ঘ্যও বাড়ছে প্রস্থও বাড়ছে, তাহলে এই সমস্ত ক্ষেত্রগুলোতে আমাদের সিগমার মানটা কিন্তু হবে নেগেটিভ, কারণ তখন এটাও পজিটিভ এটাও পজিটিভ, মূল সূত্রের মধ্যে মাইনাস আছে, তাহলে এটা আমাদের নেগেটিভ আসবে। যদি এমন হয় যে কোনো একটা তারকে টেনে লম্বা করছো কিন্তু তার আয়তনের কোনো পরিবর্তন হয় নাই, তাহলে কিন্তু মনে রেখো তার পয়সনের অনুপাত হচ্ছে হাফ। ঠিক আছে, ওকে।
এখন খেয়াল করো, আমরা যদি আমাদের বাহ্যিক বলের সাথে দৈর্ঘ্য বৃদ্ধির সম্পর্কটা যদি দেখাই, যে কোনো একটা তারকে যখন আমরা টেনে লম্বা করছি তখন তার দৈর্ঘ্য বৃদ্ধিটা আসলে বাহ্যিক বলের সাথে কিভাবে সম্পর্কিত। সো এখান থেকে লক্ষ্য করো, আমাদের বুঝতে পারছো এই পার্টটা কনস্ট্যান্ট, তাহলে কি এল এর মানটা যত বাড়বে সেই অনুযায়ী কিন্তু এফ এর মানটাও বাড়তে থাকবে। তাহলে এটা যদি আমি বলি ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স, তাহলে এটা কিন্তু একটা মূল বিন্দুগামী সরলরেখা নির্দেশ করছে। সো এটা হলো আমাদের মূল বিন্দুগামী সরলরেখা। এখানে খেয়াল করো, আমরা জানি বল আর সরণের যে গ্রাফ থাকে সেই গ্রাফের মধ্যে ক্ষেত্রফল বের করলে আমরা কিন্তু কৃতকাজ পাই, তাহলে এখানেও ক্ষেত্রফল বের করলে আমরা কিন্তু কৃতকাজ পাবো। এই সূত্রটা অনেকটা কিন্তু স্প্রিং এর সেই এফ সমান সমান কে এক্স এর মতন, যে পরিবর্তনশীল বলে আমরা যখন স্প্রিংকে এক্স পরিমাণ টেনে লম্বা করব তখন বাহ্যিক বল দেওয়া লাগবে এফ। সো এখানে খেয়াল করো, এই পার্টটা কিন্তু অনেকটা কে এর মতন কাজ করছে, এটা মাথায় রাখলে সঞ্চিত শক্তির সমীকরণ মনে রাখাও সহজ। খেয়াল করে দেখো, সঞ্চিত বিভব শক্তি যেটা হাফ ইন্টু এফ ইন্টু এল, কেন? কারণ বললাম যে এই যে সরণের সাথে তার যতটুকু ক্ষেত্রফল হবে সেটাই হচ্ছে আমাদের সঞ্চিত বিভব শক্তি নির্দেশ করবে, বা এল দৈর্ঘ্য পর্যন্ত বৃদ্ধি করতে কৃতকাজ নির্দেশ করবে। তাহলে এখানে যখন এল দৈর্ঘ্য পর্যন্ত বৃদ্ধি করলাম, এই ক্ষেত্রফলটা কত? হাফ ইন্টু দৈর্ঘ্য, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সো ভূমি হচ্ছে এল এবং উচ্চতা হচ্ছে এফ, তাহলে হাফ ইন্টু এফ ইন্টু এল, এফ এর জায়গায় কি লেখা যায়? ওয়াই এ বাই ক্যাপিটাল এল। তাহলে এখান থেকে আমরা কিন্তু বিভব শক্তির যে সূত্র পেলাম এটা মাথায় রেখো। সো তুমি এই সূত্রটা যদি ভুলে যাও তাহলে এই মেইনটা মাথায় রাখবা, হাফ ইন্টু এফ এল, ঠিক আছে? হাফ ইন্টু এফ এল, তো এফটাকে পরে রিপ্লেস করে এখান থেকে বের করে ফেলতে পারবা, সহজ। এবার আসো একক আয়তনে সঞ্চিত শক্তি, যে তারটাকে যখন টেনে লম্বা করলাম তখন এর প্রতি আয়তনে, একক আয়তনে কতটুকু করে এনার্জি আসলে স্টোর হয়ে আছে। তাহলে সেটার জন্য আমরা তার আদি আয়তনটা দিয়ে ভাগ দিব। টোটাল যে কৃতকাজটা আমরা করছি বা টোটাল যে সঞ্চিত শক্তিটা হয়েছে এটাকে তার আয়তন দিয়ে ভাগ দিলে আমরা কিন্তু এর মধ্যে একক আয়তনে সঞ্চিত শক্তি কত সেটা দেখতে পারবো। সো এর যে বিভব শক্তিটা হচ্ছে এই যে হাফ, এটা লিখলাম, ডিভাইডেড বাই আয়তন। একটা তারের আয়তন কত হবে? তারের আয়তন হচ্ছে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ইন্টু এল যদি করো তাহলে কিন্তু আমরা আয়তনটা পাই। তো এখান থেকে ভাগ করে আমরা যেটা পাইছি হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এবং মজার ব্যাপার হচ্ছে এই ফরম্যাটটা কিন্তু সকল টাইপের বিকৃতির জন্যই প্রযোজ্য। যেমন আমরা এখানে কিন্তু দৈর্ঘ্য পীড়ন দৈর্ঘ্য বিকৃতির জন্য এটা দেখছি যে হাফ ইন্টু দৈর্ঘ্য পীড়ন ইন্টু দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে দৈর্ঘ্য বিকৃতির জন্য সঞ্চিত শক্তিটা। কিন্তু যদি আমাদের ওই যে কৃন্তন বিকৃতিও হয় তাহলে সেক্ষেত্রে সঞ্চিত শক্তি হবে হাফ ইন্টু কৃন্তন পীড়ন ইন্টু কৃন্তন বিকৃতি। আয়তন বিকৃতির ক্ষেত্রে হবে হাফ ইন্টু আয়তন পীড়ন ইন্টু আয়তন বিকৃতি, অর্থাৎ সূত্রের ফরম্যাট কিন্তু সব ক্ষেত্রে একই রকম থাকে। একটা ছোট্ট জিনিস একটু মিস করে ফেলছি, সেটা হচ্ছে এই যে দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে পীড়ন বিকৃতির গ্রাফ কি হয়। সো খেয়াল করো, এটা কিন্তু ছিল পীড়ন সমান সমান স্থিতিস্থাপক গুণাঙ্ক ইন্টু বিকৃতি। সো আমাদের পীড়ন বিকৃতির গ্রাফ যখন আমরা হিসাব করব, এটা তো একটা কনস্ট্যান্ট, তাই না? এটাকে বসাইছি ওয়াই অক্ষ বরাবর, এটাকে বসাইছি এক্স অক্ষ বরাবর, তাহলে এইটা কি ঢাল, ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স, একটা মূল বিন্দুগামী সরলরেখা। সো আমাদের দেখা যায় যে পীড়ন বিকৃতির গ্রাফে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আমাদের পীড়ন বিকৃতির গ্রাফটা একদম সরল রৈখিক হয়। এই জায়গাতে কিন্তু আমাদের গ্রাফটা হুকের সূত্র মেনে চলে। এইটাকে আমরা বলি আনুপাতিক সীমা, যেখানে সরলরেখা বরাবর একদম গ্রাফটা থাকে। এরপরে দেখা যায় একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত তারটা পূর্ণ স্থিতিস্থাপক থাকে, কিন্তু এই যে স্পেশাল যে দূরত্বটা আছে এই দূরত্বটাতে দেখা যায় যে সেটা সরল রৈখিকভাবে পরিবর্তন হয় না। যেমন এখানে কি পীড়ন আর বিকৃতি একদম সরল রৈখিকভাবে বাড়ছে না, কিন্তু আনুপাতিক সীমার পরে গিয়ে একটা নির্দিষ্ট ছোট্ট রিজিয়নে দেখা যায় যে এটা হচ্ছে সরল রেখা হয় না, কিন্তু বিকৃতি বাড়ার সাথে সাথে পীড়নটা একটু অনিয়তভাবে বাড়তে থাকে। এবং এই এমন একটা রেঞ্জ থাকে যেই রেঞ্জ পর্যন্ত তুমি যদি তারটাকে নিয়ে যাও, ছেড়ে দিলে সেটা আবার আগের জায়গায় চলে আসবে। এইটাকে আমরা বলি স্থিতিস্থাপক সীমা, এইটাকে আমরা বলি স্থিতিস্থাপক সীমা। আচ্ছা, তো এই সীমার পরবর্তীতে আমাদের দেখা যায় আমরা এটাকে বলি প্লাস্টিক রিজিয়ন। এটাকে বলি প্লাস্টিক রিজিয়ন। কেন এটাকে প্লাস্টিক রিজিয়ন বলি? কারণ যদি তুমি এই রেঞ্জের বাইরে তারটাকে বিকৃত করো, ছেড়ে দিলে দেখা যাবে সেটা পার্মানেন্ট একটা ডিফরমেশন দেখাবে, সেটা আর আগের জায়গায় ফেরত আসবে না, তার একটা পার্মানেন্ট বিচ্যুতি কিন্তু আমরা লক্ষ্য করব, পার্মানেন্ট একটা বিকৃতি হয়ে থাকবে। এবং যত বিকৃতি ঘটাতে থাকবে একটা সময় দেখা যাবে যে তারটা কিন্তু ছিঁড়ে যাবে। সো যেই ভর দেওয়ার পরে তারটা ছিঁড়ে যাবে সেটাকে আমরা বলছিলাম অসহ ভর। এই গ্রাফটার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে এই আনুপাতিক অংশটা, যেটা হুকের সূত্র মেনে চলে। সো এখান থেকে খেয়াল রেখো, আমাদের
এই যে সরলরেখিক যে পার্টটা আছে এই পার্টে বলতো যদি আমরা এই সরলরেখার ঢাল বের করি, ঢাল বের করলে কি পাওয়ার কথা ছিল? স্থিতিস্থাপক গুণাঙ্ক পাওয়ার কথা ছিল। তো আমরা এখানে যদি দৈর্ঘ্য বিকৃতির জন্য চিন্তা করি তাহলে কিন্তু এই পীড়ন বাই বিকৃতি যদি আমরা এই সরলরেখার ঢাল বের করি তাহলে কিন্তু আমরা ইয়ংয়ের গুণাঙ্ক কত পেয়ে যাব। তাহলে এটা খেয়াল রেখো কিন্তু। সো যদি আমরা পীড়ন ভার্সেস বিকৃতির গ্রাফের ঢাল বের করি, পীড়ন ভার্সেস বিকৃতির গ্রাফের ঢাল বের করি, তাহলে কিন্তু আমরা ওই গ্রাফের কি পাবো? ওই গ্রাফটার মানে ওই তারের ইয়ংয়ের গুণাঙ্ক পেয়ে যাব। যেমন মনে করো আমাদের এটা হচ্ছে পীড়ন ভার্সেস বিকৃতির একটা গ্রাফ, এখানে দুইটা আমাদের মনে করো তার দেওয়া আছে। সো এইটার ঢাল বেশি, এটার ঢাল কম। তাহলে খেয়াল করো পীড়ন ভার্সেস বিকৃতির গ্রাফে যেটার ঢাল বড় সেটার কিন্তু ইয়ংয়ের গুণাঙ্ক বড় হবে, যেটার ঢাল বড় সেটার কিন্তু ইয়ংয়ের গুণাঙ্ক কি হবে? বড় হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। একটা ছোট্ট জিনিস বলে রাখি, এই যে গ্রাফটা সেই গ্রাফটা কিন্তু আমরা আঁকছি ডাকটাইল টাইপের ম্যাটেরিয়ালের জন্য, সকল টাইপের ম্যাটেরিয়ালের জন্য কিন্তু গ্রাফটা এরকম হয় না। সো এইখানে আমরা আঁকছি ধরো ইস্পাতের জন্য আঁকছি। সো যেটা দেখা যায় ইস্পাতের জন্য গ্রাফটা এরকম হয়, কিন্তু যদি কাঁচ হয় তাহলে গ্রাফটার শেপগুলো চেঞ্জ হয়ে যাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় এই যে এইটুকু অংশ যেটা আঁকছি এইটুকু অংশ থাকেই না কোনো কোনো জায়গায়। সো এটা ভ্যারি করে। আচ্ছা, এখন আরেকটা ছোট্ট টপিক, সেটা হচ্ছে যখন আমরা একটা তারকে যখন টেনে লম্বা করছি তখন এর মলিকুলার লেভেলে আসলে কি চেঞ্জ আসছে। তারকে যখন টেনে আমরা লম্বা করছি তখন কিন্তু এর ভিতরে যে অণুগুলো আছে সেই অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। তো এটা অনেকটা স্প্রিংয়ের মতন তুমি কনসিডার করতে পারো। যেমন একটা স্প্রিংয়ের দুই পাশে দুইটা বলকে যদি রেখে দেওয়া হয়, সাম্যাবস্থায় থাকলে তারা স্থির অবস্থায় থাকবে, যদি টান দেওয়া হয় তখন কিন্তু তারা পরস্পর কাছে আসতে চাইবে, অর্থাৎ অনেকটা আকর্ষণের মতন বল কাজ করবে। যদি তুমি স্প্রিংটাকে সংকুচিত করো তাহলে দেখা যাবে তারা পরস্পর থেকে দূরে সরে আবার আগের জায়গায় ফেরত আসতে চাইবে, অর্থাৎ অনেকটা মনে হবে তারা যেন পরস্পরকে বিকর্ষণ করছে। সো আন্তঃআণবিক বলের ক্ষেত্রেও বিষয়টা এরকম হয়। যখন আমরা একটা তারকে টেনে লম্বা করছি তখন আমরা আসলে ভিতরের যে অণুগুলো আছে তাদের যে সুস্থিতি অবস্থান সেটাকে আমরা বিচ্যুত ঘটাচ্ছি। সো মনে করো দুইটা অণু পরস্পরের মধ্যে যখন দূরত্ব r0 থাকে তখন তারা সাম্যাবস্থায় থাকে, এবং যখন কোনো অণু সাম্যাবস্থায় থাকে তখন তার মধ্যে কিন্তু স্থিতিশক্তি সবচাইতে কম হয়, তখন তার স্ট্যাবিলিটি সবচাইতে মানে স্থিতিশক্তিটা তখন সবচাইতে সর্বনিম্ন থাকে। যখন কোনো বস্তু সাম্যাবস্থায় থাকে তখন তার মধ্যে স্থিতিশক্তি বা বিভব শক্তিটা সবচাইতে কম থাকে। এটা এভাবে করে মনে রাখতে পারো যে যখন আমাদের পকেটে টাকা থাকে তখন আমরা কিন্তু দৌড়াদৌড়ি বেশি করি, কিন্তু যখন আমাদের পকেটে টাকা নাই তখন কিন্তু আমরা সুস্থিতিশীল হয়ে যাই, আমরা বাসায় বসে থাকি। সো তার মানে কি, যে ধরো যখন আমাদের এখানেও সেই একই কাহিনী, যে যখন আমাদের স্থিতিশক্তি একদম সর্বনিম্ন তখন আমরা সাম্যাবস্থায় আছি। একটা বস্তুকে ধরো উপরে উচ্চতায় উঠাইছো, একটা নির্দিষ্ট উচ্চতায় উঠাইছো, এরকম অবস্থা থেকে যখন ছেড়ে দিছো তখন কিন্তু সেটা নিচের দিকে পড়ে গেল। সো এই জায়গাতে কিন্তু তার বিভব শক্তি কম, এটা বেশি সুস্থিতিশীল। যখন উপরে আসছে তখন তার বিভব শক্তি বেশি কিন্তু স্থিতিশীল না, ছটফট করতেছে। টাকা বেশি থাকলে ছটফট বেশি করে, ওইটা সাম্যাবস্থায় থাকে না। যাই হোক, সো তাহলে এটা মাথায় রেখো, যখন আমরা এই নির্দিষ্ট দূরত্ব থেকে দৈর্ঘ্যটা বৃদ্ধি করব, টেনে লম্বা করব, তখন এরা পরস্পরকে আকর্ষণ করে এবং কাছে নিয়ে আসলে পরস্পরকে বিকর্ষণ করে। এই গ্রাফটা এখানে একটু ছোট করে দেখানো হয়েছে। গ্রাফটা থেকে একবার একটা প্রশ্ন আসছিল, এই জন্য এটা একটু দেখায় রাখতেছি। সো দেখো, এক্স অক্ষ বরাবর আমরা যদি আন্তঃআণবিক দূরত্ব নেই এবং ওয়াই অক্ষ বরাবর যদি বিকর্ষণ আর আকর্ষণ এভাবে করে এটাকে ভাগ করি, প্রথমে আমরা স্থিতিশক্তির গ্রাফটা দেখি। স্থিতিশক্তির গ্রাফটাই সাদাটা। তো যখন আন্তঃআণবিক দূরত্ব হলো r0, অর্থাৎ তারা সাম্যাবস্থায় আছে, তখন তাদের মধ্যে স্থিতিশক্তি একদম সর্বনিম্ন। এরপরে দেখো, যখন আমি এদের মধ্যে দূরত্ব বাড়াবো তখন কি আমি এদের আন্তঃআণবিক আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করছি না? যখনই আমরা কোনো সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করব তখনই কিন্তু এর মধ্যে বিভব শক্তি জমা হবে। সো এখান থেকে দেখো আস্তে আস্তে বিভব শক্তি জমা হচ্ছে, কিন্তু একটা নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পরে এই বিভব শক্তিটা আর বাড়ে না। কারণ দেখো, একটা নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পরে দেখা যাবে এদের মধ্যে আর কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নাই। তাহলে যদি আকর্ষণ বল নাই থাকে তখন কি যতই টানো না কেন আর কি কোনো বিভব শক্তি এর মধ্যে জমা হবে? হবে না কিন্তু। তাহলে এটা মাথায় রেখো যে স্থিতিশক্তির সর্বনিম্ন থেকে যত দূরত্ব তুমি বাড়াবা, এই r0 এর মান যত বৃদ্ধি করবে, অর্থাৎ এর মধ্যে দূরত্ব যত বৃদ্ধি করবা তত কিন্তু একটা সময় পরে দেখা যাবে যে এটা স্যাচুরেটেড হয়ে গেছে, এটা আর বৃদ্ধি পাচ্ছে না। কিন্তু যখন আমরা এটাকে কাছে নিয়ে আসবো, অর্থাৎ r0 এর থেকে মানটা যখন ছোট করব, তখন কিন্তু দেখা যাবে যে এদের যেই বিভব শক্তি, সেই বিভব শক্তির মান বাড়তে অনেক হয়ে যাবে। কারণ খুব স্বাভাবিক, স্প্রিংয়ে যখন তুমি সংকুচিত করতে থাকবা তখন কিন্তু এর মধ্যে বিভব শক্তি বাড়তে থাকবে। সো এইভাবে করে চিন্তা করতে পারো, স্প্রিংয়ের সাথে রিলেটেবল অনেকটা। আর এছাড়া দেখো, আন্তঃআণবিক আকর্ষণ বল একদম এটা খুবই লজিক্যাল, যে r0 কিন্তু নেট কোনো আকর্ষণ বল নাই।
এটাই অবজেক্টিভ আসছিল মনে হয়, যে যখন দুইটা অণু তাদের স্থিতিশীল অবস্থায় আছে বা সাম্যাবস্থায় আছে তখন কিন্তু তাদের মধ্যে কোনো নেট আকর্ষণ বা বিকর্ষণ বল নাই। আকর্ষণ বিকর্ষণ আছে, কিন্তু লব্ধি আকর্ষণ বিকর্ষণ হচ্ছে শূন্য। সো এইখানে হচ্ছে নেট আকর্ষণ বিকর্ষণ হলো শূন্য। যত আমরা r0 এর মান বাড়াচ্ছি অর্থাৎ ডিস্টেন্স বৃদ্ধি করছি তখন আকর্ষণ বল বাড়ছে। যখন নিচের দিকে আমরা আকর্ষণটা বুঝাচ্ছি, সো আকর্ষণ বলটা আস্তে আস্তে বাড়ছে, এবং যত আমরা দূরত্বটা কমাচ্ছি তত কিন্তু পরস্পরের মধ্যে বিকর্ষণ বল বাড়ছে। তাহলে দেখো গ্রাফটা এরকম হয়ে গেছে। সো এই গ্রাফটা একটু মাথায় রাখো, আশা করি রিভাইজ হয়ে গেছে। চলো এবার আমরা প্রবলেমের মধ্যে যাই। একটা ছোট্ট জিনিস মাথায় রেখো কিন্তু, যে এখানে যত টাইপের এই যে আমাদের মাত্রা আছে, একক আছে, ভাই এগুলা কিন্তু মাস্ট, বারবার করে বলতেছি, এগুলা কোনোভাবে মিস করো না। ও আচ্ছা, ছোট্ট আরেকটা জিনিস বাদ পড়ে গেছে, যদিও এটা আমরা আলোচনা করে ফেলছি অলরেডি। সেটা হচ্ছে যে পূর্ণ নমনীয় বস্তু কোনগুলা, যেগুলো বিকৃত অবস্থা বজায় রাখে, আটার দলা, মাটির দলা, প্লাস্টিক, এগুলো হলো এটার এক্সাম্পল। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বল প্রয়োগের পরে ছেড়ে দিলে আবার আগের জায়গায় ফেরত আসতে পারে, যেমন রাবারকে ধরা যায় কিন্তু বাস্তবে পাওয়া যায় না। আর পূর্ণ দৃঢ় বস্তু হচ্ছে যেটা বললাম, বল প্রয়োগ করছো কিন্তু বিকৃত করা যায় না। কাঁচ এবং ইস্পাতকে ধরা যায় কিন্তু আসলে বাস্তবে এরকম পাওয়া যায় না। এবার আসো আমরা আমাদের এই অধ্যায়ের এমসিকিউ প্রবলেমগুলো দেখে ফেলি। প্রথম প্রশ্ন, কোন অবস্থায় অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল সর্বাধিক হয়? কমন প্রশ্ন, কঠিন পদার্থের ক্ষেত্রে সর্বাধিক হয়। কোন পদার্থের অণুগুলোর মধ্যে নিট বল শূন্য হয় যখন, দেখো r সমান r0 এবং বিভিন্ন ডেটা দেওয়া আছে। আমরা কি পড়ছি একটু আগে, যখন অণুগুলা সাম্যাবস্থায় থাকে তখন কিন্তু নেট আকর্ষণ বা নেট কোনো বিকর্ষণ বল থাকে না, তখন নেট বল কিন্তু হয় শূন্য। সো সেই ক্ষেত্রে r সমান সমান r0 এর ক্ষেত্রে কিন্তু নেট বলটা শূন্য হয়। বাকি অপশনগুলো দেখো, r0 এর মান যদি ছোট হয়, আর r এর মান যদি r0 এর ছোট হয় তাহলে বিকর্ষণ, এই ক্ষেত্রে হচ্ছে আকর্ষণ, আর এই ক্ষেত্রে তো তীব্র বিকর্ষণ, তাই না, যে r0 অনেক বড় কিন্তু r হচ্ছে ছোট। ওকে, নিচের কোনটা অধিক স্থিতিস্থাপক, যেটা বলছিলাম স্থিতিস্থাপকতাটা আমরা মেজার করতে পারি কিন্তু y এর মান থেকে। y এর মান যার বড় বা ইয়ং এর মান যার বড়, ইয়ং এর গুণাঙ্ক যেটার বড় সেটারই কিন্তু বেশি স্থিতিস্থাপক ধর্ম প্রদর্শন করবে। সো এখানে আসলে একটু স্যাড নিউজ, এখানে অনেক সময় আমাদের এমনভাবে অপশনগুলো থাকতে পারে, তোমার যদি চার্টের প্রথম কয়েকটা অ্যাটলিস্ট মুখস্থ না থাকে তাহলে কিন্তু অপশনে উল্টাপাল্টা দাগ আসতে পারো। তো ছন্দ দিয়ে হোক যেভাবে হোক একটু প্রথম 7টা থেকে 8টা চার্ট একটু দেখে যেও। সো এখান থেকে কোনটা অধিক স্থিতিস্থাপক, এটার উত্তর হচ্ছে তামা। এবং সর্বাধিক স্থিতিস্থাপক বস্তু দেখো, আমরা চার্ট থেকে দেখছি সর্বাধিক স্থিতিস্থাপক বস্তু কিন্তু ইস্পাত, তাহলে ইস্পাতটা হচ্ছে সবচেয়ে বেশি স্থিতিস্থাপক। যে বস্তুর স্থিতিস্থাপক ধর্ম বিভিন্ন তাদেরকে বলা হয় অসমদিকধর্মী বস্তু। এটা কি জিনিস, যে মনে করো কোনো একটা বস্তুর যদি চারিদিক থেকে তার স্থিতিস্থাপক ধর্মটা একই রকম হয় তাহলে সেই বস্তুকে আমরা বলি সমদিকধর্মী বস্তু। কিন্তু যদি এরকম হয় যে তার এক এক দিকের স্থিতিস্থাপক ধর্মটা এক এক রকম, সেই ক্ষেত্রে আমরা বলি বস্তুটা হচ্ছে অসমদিকধর্মী বস্তু। ঠিক আছে, স্থিতিস্থাপক সীমা নিচের কোন রাশি দ্বারা পরিমাপ করা হয়? সো আমাদের বই অনুযায়ী যেটা, যে প্রযুক্ত বল দ্বারা কিন্তু স্থিতিস্থাপক সীমাটা পরিমাপ করা হয়। ঠিক আছে, যে বাহ্যিক বলের একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত কোন একটা তার পূর্ণ স্থিতিস্থাপক থাকে, অর্থাৎ আমরা যদি তারটাকে ওই পর্যন্ত বিকৃত করি, ওই বল পর্যন্ত বিকৃত করি, ছেড়ে দিলে সেটা আবার আগের জায়গায় ফেরত আসে। স্থিতিস্থাপক সীমার বাইরে যদি বল দেই তখন কিন্তু দেখা যাবে সেটার পুনরায় আগের জায়গায় ফেরত আসবে না, তার একটা পার্মানেন্ট ডিফর্মেশন হয়ে থাকবে। স্থিতিস্থাপকতা সম্পর্কে বলা যায় এটা তাপমাত্রার সাথে পরিবর্তন হয়, ইয়েস। ভেজালের উপস্থিতিতে পরিবর্তন হয়, ইয়েস। পদার্থের আকৃতির উপর নির্ভর করে, না। তার মানে 1 আর 2 হচ্ছে এটার উত্তর। গেল পরেরটা, কোন বস্তুর একক মাত্রার পরিবর্তনকে কি বলে? বিকৃতি বলে। কোন একটা রাশি, কোন রাশিটা হচ্ছে মাত্রাহীন রাশি? বিকৃতি। 2 মিটার দীর্ঘ একটা, কেন মাত্রাহীন বুঝছো তো, কারণ ওই যে একই রাশির অনুপাত সেহেতু কোনো এককও নাই, মাত্রাও নাই। 2 মিটার দীর্ঘ একটা তারের দৈর্ঘ্য 0.02 মিটার বৃদ্ধি পেলে তারটার দৈর্ঘ্য বিকৃতি কত হবে? সো দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য, সো 0.02 ডিভাইডেড বাই 2 করে যা আসে এটাই आंसर। পরেরটা, কোন তারের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করে তারটির দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, তারটির বিকৃতি কত? ভাইয়া তারের দৈর্ঘ্য যখন আমরা দ্বিগুণ করব তখন কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে আসলে l, তাই না? তাহলে l বাই l, তার মানে এটার তারটির বিকৃতি কত? 1। এটা কি বুঝছো? যখন বল প্রয়োগ করছি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে, তার মানে কি নতুন যেই দৈর্ঘ্যটা সেটা হচ্ছে আদি দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য বৃদ্ধি। এটা যদি 2l হয় তাহলে আমাদের এই স্মল l এর মান কত? এটাও তাহলে l। তাহলে আমরা এখান থেকে দেখো দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে বিকৃতি কিন্তু আসলে 1 বা 100%, যেটাই বলো। কোন বস্তুর আদি মাত্রা x এবং বল প্রয়োগ হওয়ার পরে মাত্রা y হলে বিকৃতি কত হবে? আমরা জানি বিকৃতি হচ্ছে পরিবর্তন ডিভাইডেড বাই আদি।
সো পরিবর্তন হচ্ছে y মাইনাস এক্স আর আদি হচ্ছে x, তাহলে y মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স। এটা কোথায় আছে? y মাইনাস এক্স বা x মাইনাস ওয়াই দুইটাই কিন্তু আসলে দৈর্ঘ্যের পার্থক্যটাকে নির্দেশ করে বা মাত্রার পার্থক্যটাকে নির্দেশ করে। সো যদি সংকুচিত হয় সেক্ষেত্রে তো x মাইনাস ওয়াই করবো। সো আলটিমেটলি পার্থক্য ডিভাইডেড বাই আদি, এটাই হচ্ছে আমাদের বিকৃতির মানটা। তারপরে কি দেখো, 2 মিটার দীর্ঘ 1 মিটার স্কয়ার 1 মিলিমিটার প্রসারিত ক্ষেত্রফল বিশিষ্ট তারে 20 কেজি ভর ঝোলালে তারটি 1 মিলিমিটার প্রসারিত হয়, তারটির পীড়ন কত? আমরা জানি পীড়ন F সমান সমান হচ্ছে পীড়ন P সমান সমান হচ্ছে F ডিভাইডেড বাই A। সো F হচ্ছে এখানে যখন আমরা তারের মধ্যে 20 কেজি ভর ঝুলাইছি তাহলে 20 × 9.8 এটা হচ্ছে mg। আর এরিয়াটা কত? এরিয়া হচ্ছে 10 টু দি পাওয়ার -6 মিটার স্কয়ার। কারণ দেখো আমাদের প্রত্যেকটা একক কিন্তু লাগবে মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ারে লাগবে, এবং মিলিমিটার স্কয়ারকে যদি আমরা মিটার স্কয়ার কনভার্ট করি তাহলে এত হয়। তাহলে 20 × 9.8 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার -6, এটা আসে 1.96 × 10 টু দি পাওয়ার 8। ঠিক আছে, পরেরটায় যাচ্ছি। কোন একটা তার কেটে সমান 3টা টুকরা করা হলো, এতে অসহ ভারের মান কত পরিবর্তন হবে? ভাইয়া যতই ছোটখাটো করো না কেন অসহ ভারের কিন্তু কোনো পরিবর্তন হয় না। অসহ ভারটা কিন্তু নির্ভর করে কার উপরে? উপাদানের উপরে নির্ভর করে এবং তারের ব্যাসার্ধের উপরে নির্ভর করে। আমরা দেখছি না অসহ পীড়ন সমান ভার বাই ক্ষেত্রফল, তাহলে ভার সমান কত? অসহ পীড়ন ইন্টু ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের মানটা যত বাড়বে সেই অনুযায়ী কিন্তু অসহ ভারের মানটাও বাড়বে। কিন্তু কেটে ছোট ছোট করছো সেই ক্ষেত্রে কিন্তু অসহ ভারের মানের কোনো পরিবর্তন হবে না। সো তাহলে এটা কিন্তু অসহ ভারের মান হবে পূর্বের সমান। ওকে, একটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এত, অসহ ভার এত, অসহ পীড়ন কত? জাস্ট আমরা কি করব, অসহ ভার যেটা 100 × 9.8 এটা হলো অসহ ভার ডিভাইডেড বাই 2 মিলিমিটার স্কয়ার, তার মানে মিটার স্কয়ারে কনভার্ট করলে 10 টু দি পাওয়ার -3 -3 10 টু দি পাওয়ার -6। তাহলে এটাই হচ্ছে অসহ পীড়ন। হিসাব করে দেখবা কি আসে। স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য প্রসারণ এবং ভর এর লেখচিত্র কোনটা? ভাইয়া লক্ষ্য করো, আমরা যদি মেইন সমীকরণের মধ্যে যাই, ওই যে একটু আগে লিখছিলাম না যে উপরে দিলাম mg, কারণ ভরের সাথে যেহেতু বলছে তাহলে এফটাকে mg দিয়ে প্রকাশ করলাম, ডিভাইডেড বাই পাই আর স্কয়ার ইজ ইকুয়ালস টু y ইনটু স্মল l বাই ক্যাপিটাল L। তাহলে খেয়াল করো, যখন আমরা y অক্ষ বরাবর রাখছি l কে, x অক্ষ বরাবর রাখছি m কে, তাহলে এটা কিন্তু একটা সরল রৈখিক সমীকরণ হতে যাচ্ছে মনে হচ্ছে। দেখো l সমান সমান কি হবে আমাদের g ইনটু l ডিভাইডেড বাই পাই আর স্কয়ার ইনটু 1/y, এটা হলো পুরাটা কনস্ট্যান্ট ইনটু হচ্ছে m। সো তাহলে কি এটা হলো y অক্ষ বরাবর, এটা হচ্ছে x অক্ষ বরাবর, এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে মূল বিন্দুগামী সরলরেখা d হচ্ছে এটার আনসার। অর্থাৎ তুমি একটা তারের মধ্যে ভর যত বেশি ঝুলাবা তত কিন্তু এটা দৈর্ঘ্য বৃদ্ধি হবে এবং এটা সমানুপাতিকভাবে বাড়বে। বিকৃতি বনাম পীড়নের লেখচিত্রের ক্ষেত্রফল এওবি কি নির্দেশ করে? দেখো এখানে ক্ষেত্রফল কি হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি না? হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি, এটা কি ছিল একক আয়তনে সঞ্চিত শক্তি। সো একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি এটা। পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে নিচের কোন লেখচিত্রটা সঠিক? ভাইয়া পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে পীড়ন ভার্সেস বিকৃতি বলো তো। যেটা দৃঢ় বস্তু সেটা পীড়ন দেয় অনেক, কিন্তু আর কি কোনো বিকৃতি হয়? বিকৃতি হয় না, বিকৃতি হয় শূন্য। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু গ্রাফটা হচ্ছে পীড়ন ভার্সেস বিকৃতির গ্রাফটা, ও সরি এখানে সি আর বি একই রকম হয়ে গেছে। পীড়ন ভার্সেস বিকৃতির যে গ্রাফ সেটা কিন্তু আসলে জাস্ট সিম্পলি পীড়ন ভার্সেস বিকৃতির যে গ্রাফ সেটা হচ্ছে সিম্পলি কোনো বিকৃতি হবে না, কোনো বিকৃতি হবে না, জাস্ট এইভাবে করে এটা থাকবে। বুঝছো আশা করি। এখানে কিন্তু এই যে কোনো বিকৃতি হবে না, যখন একটা পূর্ণ দৃঢ় বস্তু এর কি কোনো বিকৃতি হবে? বিকৃতি হবে না। তো গ্রাফ যদি কোনো একটু আগায় তাহলে তো একটা বিকৃতি দেখা যাচ্ছে। সো বিকৃতি হবে না, এটা শুধুমাত্র একদম সোজা বরাবর কিন্তু থাকবে। এইটা থাকবে হচ্ছে এরকম একেবারে সোজা বরাবর, গ্রাফটা একদম এইরকম টাইপের হবে আর কি। ওকে, তাহলে এটা হলো উত্তর গেল। চিত্রে ওই রেখার ঢালকে কি বলে? এই দেখো পীড়ন বাই বিকৃতি, ওই রেখার যদি ঢাল বের করি তাহলে আমরা দেখছি স্থিতিস্থাপক গুণাঙ্ক, বা এখানে যেহেতু দৈর্ঘ্যের কথা মেনশন করে দিচ্ছে তাহলে এটা ইয়ং এর গুণাঙ্ক। স্থিতিস্থাপক সীমার মধ্যে সবসময় ধ্রুবক থাকে কোনটা? সীমার মধ্যে ধ্রুবক থাকে পীড়ন বাই বিকৃতি, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি এটাও ধ্রুবক থাকে, কিন্তু বল বাই ক্ষেত্রফল মানে পীড়ন এটা তো আসলে সেম থাকে না, বিকৃতি চেঞ্জ হয়ে গেলে তো আমাদের পীড়নও চেঞ্জ হয়ে যায়। সো তাহলে 1 আর 2 হচ্ছে এটার উত্তর। ওকে, পরেরটা যাচ্ছি। সম্পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং এর গুণাঙ্ক কত হবে? আমরা জানি সম্পূর্ণ দৃঢ় বস্তুর এর কিন্তু পীড়ন বাই বিকৃতি, বিকৃতি কিন্তু হবে না, তাহলে পীড়ন বাই বিকৃতি সামথিং বাই 0 কত হয়ে যাচ্ছে? অসীম হয়ে যাচ্ছে। তাহলে এটা হলো আনসার হবে বি। পরের প্রশ্নে যাচ্ছি। সিগমা এর মানের ক্ষেত্রে কোনটা সঠিক? সো -1 থেকে 0.5 পর্যন্ত সিগমার মান হতে পারে।
একটা তারের ইয়ংয়ের গুণাঙ্ক এবং বিকৃতির লেখচিত্র কোনটা বলো তো? বিকৃতি যতই পরিবর্তন হোক না কেন, ইয়ংয়ের গুণাঙ্ক উপাদানের জন্য তো কনস্ট্যান্ট। বিকৃতি বা পীড়নের উপর কি ইয়ংয়ের গুণাঙ্ক নির্ভর করবে? করবে না। সো বিকৃতি যতই বাড়ুক না কেন, ইয়ংয়ের গুণাঙ্ক কিন্তু কনস্ট্যান্ট। তাহলে সি হচ্ছে এটার আনসার। পরেরটা, দৈর্ঘ্য বিকৃতি বনাম পার্শ্ব বিকৃতির লেখচিত্র কোনটা? আমরা জানি যদি খুব স্বল্প বিকৃতি হয় বা স্থিতিস্থাপক সীমার মধ্যে, পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতি পরস্পর সমানুপাতিক এবং এদের যে অনুপাত সেটাকে আমরা বলি পয়সনের অনুপাত। সো এই ক্ষেত্রে কিন্তু এটা একটা জাস্ট মূল বিন্দুগামী সরলরেখা হবে, কারণ পয়সনের অনুপাত অনুযায়ী কি, এই যে পার্শ্ব বিকৃতি সমান সমান পয়সনের অনুপাত ইনটু দৈর্ঘ্য বিকৃতি, তাই না? তো এটা কি, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে এম। তো এটা মূল বিন্দুগামী একটা সরলরেখা নির্দেশ করবে। ওকে, গেল। পরের প্রবলেমে যাচ্ছি। 1 মিটার দীর্ঘ একটা তারে 10⁵ নিউটন পার মিটার স্কয়ার বল প্রয়োগে দৈর্ঘ্য বৃদ্ধি হতে হলে তার ইয়ংয়ের গুণাঙ্ক কত? ভাই সবকিছু ডেটা দেওয়া আছে, সো এখান থেকে করে ফেলতে পারো। দেখো আমাদের পীড়ন বলা আছে, দেখো বল বলছে কিন্তু আসলে এককটা যেহেতু পীড়নের দেওয়া, তাহলে পীড়ন লিখে দিলাম। আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে, আদি দৈর্ঘ্য দেওয়া আছে, হিসাব করে ইয়ংয়ের গুণাঙ্ক বের করে ফেলছি। ডান। পরের প্রবলেমে দেখো 2.2 মিটার দীর্ঘ ঝুলন্ত একটা তারে নিচের প্রান্তে এত কেজি ভর হলে দৈর্ঘ্য এত মিলিমিটার বাড়ে। তার মানে এটা কি দেওয়া আছে? স্মল এল দেওয়া আছে। এখান থেকে আমরা কিন্তু এমজি করে এফ বের করে ফেলতে পারবো এবং আমাদের ক্যাপিটাল এল এর মানটাও কিন্তু এখানে দেওয়া আছে, তার উপাদানের ইয়ংয়ের গুণাঙ্কও দেওয়া আছে। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? এই ফর্মুলার মধ্যে সবগুলো ডেটা বসে আমরা ভ্যালু হিসাব করে ফেলবো। কিছু পরিমাণ পানিকে তার মোট আয়তনের 10% সংকুচিত করতে কি পরিমাণ চাপ প্রয়োগ করতে হবে? তো এখানে খেয়াল করো, আমাদের কিন্তু কি বলছে, মোট আয়তনে এতটুকু সংকুচিত করতে হবে। তাহলে সংকোচনের পরিমাণ বা আয়তন পরিবর্তনের পরিমাণ হচ্ছে মোট আয়তনের 10%। তাহলে ভাই এটাই কি আমাদের সেই বিকৃতি না? এটাই আমাদের সেই বিকৃতি না? তাহলে বিকৃতি দেওয়া আছে এবং আমাদেরকে আয়তন গুণাঙ্কও বলা আছে। তাহলে এখান থেকে সলভ করে ফেলবা। ইচ্ছা করে উল্টায় রাখছি, নিজেরা সলভ করবা, তারপর মিলাই নিবা। ওকে, এবার চলো পরের প্রবলেমে যাই। 10⁻⁻6 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারের উপরে 2 × 10⁴ নিউটন বল প্রয়োগ করা হলে পীড়নের মান হচ্ছে 2 × 10⁻10 কিনা? চলো দেখে আসি যে আমরা পীড়ন সমান সমান যদি বের করি তাহলে বল 2 × 10⁴ ডিভাইডেড বাই এরিয়া কত? 10⁻⁻6। তাহলে কত আসে? ও এটা হিসাব করার দরকার নাই, 4 - -6 হচ্ছে 2 × 10⁻10, রাইট। তাহলে এক নাম্বারটা ঠিক আছে। একক বিকৃতির জন্য পীড়নই হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। দেখো পীড়ন মানে কি ছিল? স্থিতিস্থাপক গুণাঙ্ক y সমান সমান কি ছিল বলো তো? পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি না? সো একক বিকৃতির জন্য এটার মান যদি 1 একক হয়, তাহলে একক বিকৃতির জন্য যে পীড়ন সেটাই আসলে স্থিতিস্থাপক গুণাঙ্ক না? তাহলে 2 নাম্বারটাও কিন্তু সঠিক। 3 নাম্বারে বলছে পীড়ন দ্বিগুণ করলে এর স্থিতিস্থাপক গুণাঙ্ক দ্বিগুণ হয়। আসলে কি তাই? স্থিতিস্থাপক গুণাঙ্কটা তো ভাই কনস্ট্যান্ট, এটার তো কোনো পরিবর্তন হবে না, তাহলে এটা ভুল। তাহলে 1 আর 2 হচ্ছে কারেক্ট। পরের প্রবলেমে যাচ্ছি। একটা তারে ক্রমাগত ভর চাপালে ভার সম্প্রসারণ লেখ চিত্র ও এবিসির ন্যায় হয়। ভার মানে হচ্ছে এখানে ওজন বল, অর্থাৎ এটা হলো এফ এবং এটা হচ্ছে স্মল এর কথা বলছে। সো বলছে দেখো আবার চাপানো ভর ক্রমাগত সরিয়ে নেওয়ায় সিবিপি পথের ন্যায় হয়। সিবিপি কোনটা? যে সিবিপি পথের ন্যায় হয়। এক্ষেত্রে ওপি হচ্ছে তার স্থায়ী প্রসারণ বোঝায়। হ্যাঁ ঠিক আছে, ওপি, কারণ যেখানে আমি সি পর্যন্ত নিয়ে গেছি, ছেড়ে দেওয়ার পর এটা আবার আগের জায়গায় ফেরত আসে নাই, এটা পি বিন্দুতে ফেরত আসছে, তার মানে এটা কিন্তু একটা স্থায়ী বিকৃতি হয়েছে। এবি অংশ পূর্ণ স্থিতিস্থাপক। দেখো এ থেকে বিতে তুমি যখন যাচ্ছ তখন এ থেকে বি পর্যন্ত আমাদের গেলেই তো সেটা এই জায়গাতে বিকৃত হয়ে যাচ্ছে, তাহলে পূর্ণ স্থিতিস্থাপক না, সেটা আগের জায়গায় ফেরত আসবে না, এটা ভুল। ও এ অংশ হুকের সূত্র মেনে চলে। হ্যাঁ ঠিক আছে, প্রথম অংশটা হুকের সূত্র মেনে চলবে। তাহলে 1 আর 3 হচ্ছে আমাদের উত্তর। পরেরটায় যাই। সংনম্যতা এটা একটা স্কেলার রাশি, ঠিক আছে। আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির অনুপাত না, আয়তন বিকৃতি এবং পীড়নের অনুপাত আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি। হ্যাঁ ঠিক আছে, এটাও হচ্ছে 1 আর 3। পয়সনের অনুপাত একক নেই, রাইট। মান -1 থেকে 0.5 হতে পারে, নির্দিষ্ট উপাদানের জন্য নির্দিষ্ট, রাইট। 1 2 3। পরের প্রবলেমে যাচ্ছি। চিত্রে একটা ধাতব তারের জন্য দৈর্ঘ্য পীড়ন দৈর্ঘ্য বিকৃতির লেখ দেখানো হলো। পীড়ন ভার্সেস বিকৃতির লেখ দেখানো হলো। তারটির উপাদানের ইয়ংয়ের গুণাঙ্ক কত? ভাইয়া খুবই সহজ, যেহেতু পীড়ন ভার্সেস বিকৃতি দেওয়া আছে, আমরা কিন্তু ঢাল বের করলেই এখান থেকে ইয়ংয়ের গুণাঙ্ক পেয়ে যাব। তাহলে এই পয়েন্টের দেখো পীড়ন দেওয়া আছে, এই পয়েন্টের বিকৃতি দেওয়া আছে, তার মানে সিম্পলি 3.6 × 10⁻10 এই পীড়নকে যদি আমরা বিকৃতি দিয়ে ভাগ করি তাহলেই কিন্তু আমরা কি পাবো বলতো? 0.2। এই বিকৃতি দিয়ে যদি ভাগ করি তাহলেই কিন্তু আমরা ইয়ংয়ের গুণাঙ্ক কত হয় পেয়ে যাব। এখান থেকে হিসাব করে দেখবা কত আসে।
তারপরে বলছে তারটার উপর যদি এতর বেশি হলে তারটা ছিঁড়ে যাবে। দেখো সহনসীমা পর্যন্ত যেই বলটা দেওয়া আছে যদি এর থেকে বেশি হয় তাহলে এটা ছিঁড়ে যাবে, রাইট। 4.2 × 10⁻10 এত হলে তারটি স্থায়ী বিকৃতি হবে। হ্যাঁ হবে, কারণ এটা তো আমরা স্থিতিস্থাপক সীমা মানে প্লাস্টিক রিজিয়নে নিয়ে গেছি। যদি বলটা এই মানে পীড়নটা যদি এই পর্যন্ত নিয়ে যাই, ছেড়ে দিলে তো সেটা অবশ্যই আগের জায়গায় ফেরত আসবে না, এরকম কোনো একটা জায়গায় ফেরত আসবে, তাহলে স্থায়ী বিকৃতি হবে। ঠিক আছে, এত এর চেয়ে কম হলে কোনো বিকৃতি ঘটবে না। দেখো এটা হলো আমাদের একটা নির্দিষ্ট পীড়ন, তাহলে পীড়ন যদি এর চেয়ে কম হয় তাহলে তো বিকৃতি আসছে, বিকৃতি তো হবে, তাহলে এটা সঠিক না। তাহলে 1 আর 2 হচ্ছে এটার উত্তর। বুঝছো আশা করি। পরের প্রবলেম, 100 সেন্টিমিটার দীর্ঘ, এত সেন্টিমিটার স্কয়ার প্রস্থ সাথে তার ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে, 10 এ বৃদ্ধি করা হলো কতটুকু কাজ সম্পাদিত হবে। সো বেসিক ফর্মুলা হাফ ইন্টু FL, এফ এর জায়গায় তুমি ওই ফর্মুলা বসাবা YA_l/L, সব ডেটা দেওয়া আছে, এখান থেকে হিসাব করে বের করে ফেলবা। পরের প্রবলেমে যাই, 100 সেন্টিমিটার দীর্ঘ এবং এ দেওয়া আছে, এল দেওয়া আছে, একটা তারের ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে, একে টেনে 0.2 সেন্টিমিটার বৃদ্ধি করা হলো, এক্ষেত্রে বিকৃতি হচ্ছে এত। দেখি তো ভাই বিকৃতি আসলে এত কিনা। আমাদের বিকৃতি কি ছিল, কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি, 0.2 ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য 100, তার মানে 0.002 হবে। হ্যাঁ ঠিক আছে, বিকৃতিটা পারফেক্ট, বিকৃতিটা ঠিক আছে। পীড়ন, পীড়ন কত হবে, যেহেতু বিকৃতি আমরা বের করে ফেলছি, পীড়নটা কি হবে, y ইন্টু বিকৃতি না, তাহলে 0.002, ইয়ংয়ের গুণাঙ্ক যেটা দেওয়া আছে 1.24 × 10⁻11, এটা আসে 2.48 × 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 2.48 × 10⁸8, ঠিক আছে, এটাও সঠিক। পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি, এটা তো ঠিকই আছে, তাহলে 1 2 3 তিনটাই সঠিক আনসার। পরের প্রবলেমে যাই, দেখো 1 মিটার লম্বা এবং 1 মিলিমিটার ব্যাসের একটা তারকে 2 কেজি ভর ঝুলিয়ে এত সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো, পয়সনের অনুপাত বলা আছে 0.1, তাহলে তারটির ব্যাসের হ্রাস কতটুকু হবে। সিম্পলি পয়সনের অনুপাতের প্রবলেম। সো পয়সনের অনুপাত হচ্ছে পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। এখান থেকে আমাদের বলছে তারের ব্যাস কতটুকু হ্রাস পাবে। সো ডেল্টা ডি সমান সমান আমরা সমীকরণ অনুযায়ী যা আসে প্রত্যেকটা ভ্যালু আমাদের গিভেন, সেই অনুযায়ী বসে আমরা ডেল্টা ডি এর মান কত বের করে ফেলবো। ওকে, তারপরের প্রবলেম দেখো, যদি একটা তারের ইয়ংয়ের গুণাঙ্ক y হয়, যদি তারটির ইয়ংয়ের গুণাঙ্ক, আচ্ছা মানে আগের যেই উদ্দীপকটা দেওয়া আছে 1 মিটার লম্বা 1 মিলিমিটার ব্যাসের তারকে 2 কেজি ভর ঝুলায় দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া হয়েছে, অর্থাৎ স্মল এল দেওয়া, এফ দেওয়া, ক্যাপিটাল এল দেওয়া, এও দেওয়া, আমরা এখান থেকে কি তার একটা ইয়ংয়ের গুণাঙ্ক বের করতে পারবো। সো এখান থেকে আমরা একটা ইয়ংয়ের গুণাঙ্ক বের করছি, যে আগের অঙ্কের এফ দেওয়া, এল দেওয়া, এ দেওয়া, স্মল এল দেওয়া, এখান থেকে আমরা ইয়ংয়ের গুণাঙ্ক বের করছি। এখন বলছে যে তামার তারের ইয়ংয়ের গুণাঙ্ক হচ্ছে এত এবং ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক এত হয়, তাহলে কোন সম্পর্কটা সঠিক। সো সিইউ মানে তামা আর এস মানে ইস্পাতের। সো বুঝতেই পারছো এটা কিন্তু কত আসছে 5 × 10⁹, ওইটা তাহলে সবচেয়ে কম, ইস্পাতেরটা হচ্ছে সবচেয়ে বেশি। সো স্টিলেরটা হলো সবচেয়ে বেশি, কোথায় আছে স্টিলেরটা সবচেয়ে বেশি, এই যে প্রথমটা, কপারেরটা সবচেয়ে কম, তারপরে হচ্ছে ইয়ংয়েরটা।